ওকে, আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ আলোচনা করব। আপনাদেরকে একটা লেকচার দেখতে বলেছিলাম, আগের রেকর্ডেড লেকচার, যেখানে আমরা জাতিসংঘ নিয়ে কথাবার্তা বলেছি। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিলকে উম, পরবর্তীতে এটা রিফরমেশনের জন্য যে টাইপের আহ, প্রস্তাবনাগুলো আসছে সেটা এটার মধ্যে চলে আসছে। এটার কিছু জাতিসংঘের কয়েকটা ভালো কাজ, জাতিসংঘের কিছু সমালোচনা, এগুলো আমরা করেছিলাম। মুদ্রা কথা হচ্ছে, আন্তর্জাতিক ইনস্টিটিউশন সম্পর্কে আমরা প্রিলিমিনারিতে যেটা পড়ি, আমরা কি পড়ি? আমরা সাধারণত পড়ি হচ্ছে এইটা কত সালে প্রতিষ্ঠিত, এটা সদস্য সংখ্যা কত, এটা সদর দপ্তর কোথায়। এইগুলো নিয়ে আসলে না অনেক ছন্দ প্রচলিত আছে, মনে রাখার উপায় প্রচলিত আছে। এই টাইপের লার্নিং যদি হয় তাহলে আপনি টেনে টুনে ধরেন প্রিলিমিনারি পাস করতে পারেন, কিন্তু আপনি এরপরে আর কিছু করতে পারবেন না। আপনার পরিচয় হবে এইটা যে আপনি বিসিএস প্রিলিমিনারির ক্র্যাক করতে পারেন আর কি। এরকমও ধরেন আমি ফেসবুক ইউটিউবে অনেক বড় বড় বক্তাদেরকে দেখেছি যাদের তারা নিজেদেরকে এইভাবে পরিচিত করে যে আমি 5 বার প্রিলিমিনারি পাস। তো প্রিলিমিনারি পাস যদি আপনার মেইন টার্গেট থাকে তাহলে আপনি ওই টাইপের প্রিপারেশন নিতে পারেন। আপনি ছন্দ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আপনি মনে রাখলেন যে এই সদস্য এই প্রতিষ্ঠানটা বা এই আন্তর্জাতিক ইনস্টিটিউশনটা কত সালে এটা গঠিত হয়েছে, এর সদর দপ্তর কোথায়, এর সদস্য সংখ্যা কত, এইগুলো আপনি মনে রাখতে পারেন। এইগুলো কোনোই হেল্প করে না পরবর্তীতে। মাথায় রাখবেন, আমাদের রিটেনে আন্তর্জাতিকে গিয়ে আপনারা 100 মার্কের একটা লিখিত পরীক্ষা দিবেন। এই 100 মার্কের মধ্যে 40 মার্ক, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 4 মার্ক করে। এইটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল ইস্যুস। যেইটা 10টা কোশ্চেনের উত্তর দিবেন, 4 মার্ক করে 40 মার্ক। এই 40 মার্কের উপর ডিপেন্ড করবে আপনার আন্তর্জাতিকের খাতা যিনি দেখবেন তিনি আপনাকে নিয়ে কী টাইপের জাস্টিফাই করবেন আর কি। আর এই কনসেপচুয়াল ইস্যুতে ভালো করার জন্য আপনার অবশ্যই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। এবং ওর মধ্যে যে 10টা কোশ্চেন, এর মধ্যে 2-3টা কোশ্চেন আপনি পাবেন যেটা ডাইরেক্ট প্রতিষ্ঠান নিয়ে। ধরেন এর আগের বিসিএসগুলোতে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এরকম নানা টাইপের প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। এবং সেইখানে কোশ্চেন কিন্তু সদর দপ্তর না, এইখানে আসে এটার কার্যাবলী কী এবং এটা কী প্রভাব বিস্তার করছে, এই টাইপের আর কি লিখিত কোশ্চেন। তো প্রিলিমিনারি প্রস্তুতির এই টাইমে আপনার এই টপিকগুলার একটু বিস্তারিত জানা প্রয়োজন। এটা আপনার রিটেনে গিয়ে প্রিপারেশন হয়ে যাবে। এবং আপনি পরবর্তীতে লিখিত গিয়ে যখন আন্তর্জাতিকের যে কোনো একটা ইস্যু, যেটাকে আমরা ইম্পিরিক্যাল ইস্যু বলি, সেই ইম্পিরিক্যাল ইস্যুগুলোর কোনো একটা কোশ্চেন, 15 মার্কের প্রত্যেকটা কোশ্চেন, কিন্তু এরকম আপনাকে 3টা কোশ্চেন 45 মার্ক, পরের একটা কোশ্চেন থাকে ওইটাও অ্যাকচুয়ালি ইম্পিরিক্যাল ইস্যু, টোটাল 60 মার্ক। ওইগুলো যখন আপনি একটা সমস্যাকে বিশ্লেষণ করবেন, সেই সমস্যার সাথে আন্তর্জাতিক প্রতিষ্ঠান টেনে নিয়ে আসতে হবে এবং কোন প্রতিষ্ঠান টানবেন, কেন টানবেন, এবং এইটাকে আপনাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। ধরেন আপনি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান পড়লেন, সেই প্রতিষ্ঠানকে আপনি শুধুমাত্র এর কার্যাবলী কি জানলেন, এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারলেন না, এর কিছু নেগেটিভ জিনিস আপনি বলতে পারেন না, তাহলে অ্যাকচুয়ালি আপনার প্রিপারেশন অত ভালো না, আর আপনি অত ভালো জানেনই না আন্তর্জাতিক ব্যবস্থা সম্পর্কে। তো এই জন্য একটু সময় ব্যয় করে এটা একটু ডিটেলস লেখা দরকার। দ্যাটস ওয়াই আমি এই প্রত্যেকটা ইনস্টিটিউশন সম্পর্কে আমি আপনাদের, দেখেন আগের জাতিসংঘের যে লেকচারটা আপনাদেরকে দিয়েছি সেইখানে আমি বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এবং আমাদের এই এই লেকচারেরও কাজ এটাই হবে, আমরা কয়েকটা প্রতিষ্ঠান সম্পর্কে, আসলে এটা নোট প্রিপেয়ার করা খুবই চ্যালেঞ্জিং কাজ। মাত্র মানে এখন পর্যন্ত আমি পিডিএফটা এক্সপোর্ট দিয়ে দেন আপনাদের সাথে 10 মিনিট লেটে শুরু করলাম এবং খুব একটা আগাতে পারছি না, বাট কাজ করতেছি কিন্তু আপনাদের এই নোট লেখা নিয়ে কালকে সন্ধ্যা থেকে, মানে গতকাল সন্ধ্যা থেকে। এর মধ্যে খুব অল্প সময় ঘুমানোর টাইম পেয়েছিলাম। সো এবং আপনার এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ ভাই। তো বিস্তারিতভাবে আপনাদেরকে আমি এই ডকুমেন্ট প্রোভাইড করার ট্রাই করব, বাট ডাইজেস্টে ডাইরেক্ট যাব আমরা কখন, আমরা আরও কয়েকটা ইনস্টিটিউশন পড়ার পরে। গত লেকচারে যে জাতিসংঘের আমি মার্ক ডাইজেস্টের কথা বলেছি ওইটা গুরুত্ব দেওয়ার দরকার নাই। টোটাল যে আন্তর্জাতিক
বিভিন্ন ইনস্টিটিউশনের যে টোটাল চ্যাপ্টারটা বা আন্তর্জাতিক সংগঠন, এর টোটালি একটা মার্ক আমরা দিব আরও একটা লেকচার পর। তো আমরা এখন আন্তর্জাতিক নিয়ে পরবর্তী লেকচারগুলোতে আমরা আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান নিয়েই কথাবার্তা বলবো। প্রতিষ্ঠানের আমাদের প্রেক্ষাপট জানা লাগবে। ধরেন একটা প্রতিষ্ঠান তৈরি হলো, সেই প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কী কাজ করে, কেন করে। ধরেন আমি এই গতদিন বোধহয় ইয়েদেরকে বলতেছিলাম যে আমি একটা লেকচার দেখতেছিলাম এইরকম যে টিচার শুরুতে এরকম কথা বলে, দেখবেন এদের আবার প্রচুর ভিউ, প্রচুর লাইক, পোলাপাইন প্রচুর এদেরকে পছন্দ করে। যে ধরেন বলতেছে যে 1-1.5 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমি এখন একটা চমৎকার জিনিস বলবো যে এইখান থেকে আপনি আসন্ন বিসিএসে 2 মার্ক পাবেন, কম হলেও 1 মার্ক পাবেন। এইটা দিয়ে হচ্ছে বক্তব্য শুরু। পোলাপানের সাথে ধরেন পোলাপান অ্যাটাচড হয়ে গেলে, এরে এইখানে তো 2 মিনিটে 1 মার্ক, আর আমি 2 মাস ধরে পড়তেছি, আমার অবস্থা খারাপ, তো আমি ওই 1 মার্কটা আগে নিয়ে নিই। ধরেন এইরকম হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইটা দেয় কারা, এটা দেয় হচ্ছে ইউএনডিপি। এইটা হচ্ছে একটা তথ্য। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025 সালের সবচেয়ে শীর্ষে দেশ আছে কোনটা? আইসল্যান্ড। তারপরে বাংলাদেশের অবস্থান কত? 130। আরও একটা দুইটা এরকম তথ্য দিয়ে আপনি এইটা করলেন, কয়েকটা তথ্য আপনাকে বলা হলো, আপনি এখান থেকে 1 মার্ক পাবেন, পেতে পারেন। আসলে সম্ভাবনা আছে এই টাইপের কোশ্চেন আসে, এটা কখনোই আসলে অ্যাভয়েড করার মতন না। এই টাইপের কোশ্চেন আসে, এই টাইপের তথ্য তো আপনার বইতেও লেখা আছে ডাইরেক্ট হুবহু। কিন্তু এই টাইপের তথ্য যতগুলো আপনি জানলেন, এই একটা তথ্য থেকে আপনি কি এই জিনিসটা বুঝতে পারলেন এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক এটা আসলে কি? এটা খায় না মাথায় নেয়, এটা কিভাবে করা হয়, এটা ইউএনডিপি করে, ইউএনডিপি সারা পৃথিবী থেকে এই ডেটা কিভাবে নেয়, বাংলাদেশকে 130তম ঘোষণা করে দিল, কেমনে করলো, বাংলাদেশের কি দেখে 130তম বললো, কোন সূচকে করলো, কেন, কিভাবে এটা কন্ডাক্ট করলো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দিয়ে একটা কান্ট্রির কি বোঝা যায়, এবং এটা কেন ইউএনডিপি করবে, কিছু বুঝছেন আপনি? আপনি কিছুই বুঝেন নাই। আপনি ধরেন জানলেন আমার নাম হুসাইন, কিন্তু আপনি জানেন না যে আমি মানুষ, গরু না ছাগল, নাকি আমি ভেড়া, আপনি জানলেনই না। তো এই টাইপের ধরেন ব্লাইন্ড লার্নিং, এই জন্য ধরেন বিসিএস নিয়ে মানুষ খারাপ কথা বলে, এই জন্যই বিসিএস নিয়ে খারাপ কথা বলে। কে বলে? এটা মুখস্থ, এটা মুখস্থ। বিসিএস কখনোই মুখস্থ জিনিস না, এটা একটা লার্নিং গেম। আপনি এখান থেকে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে। তো এই বিষয়গুলো খুবই খুবই জরুরি। এবং আপনাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আছে, এখন একটা বক্তব্য, এটা খুবই মানে খুবই সিরিয়াস লেভেলের বক্তব্য। সেটা হচ্ছে আহ, আমি আপনাদের এই বাতেন, আপনাকে আমি গ্রুপ থেকে একবারে পার্মানেন্টলি সাসপেন্ড করব। আপনি গ্রুপ থেকে পার্মানেন্টলি আপনাকে, আপনি কি ব্যাটম্যান ব্যাটম্যান লিখছেন আপনি, একটা টপিক নিয়ে ক্লাস হচ্ছে ভাই, এখন আপনি এখানে লিখতেছেন কবে হতে পারে, এইটাকে এই চ্যাট বক্সকে এইটার জন্য আপনাদের মতন ছেলেপেলে থেকে গ্রুপ থেকে আজীবনের জন্য সাসপেন্ড করবো আমি। মানে সিম্পল এটিকেট আপনারা জানেন না, এসে একটা মেসেজ দিয়ে বসে আছেন। মানে এত উদ্গ্রীপ্ত আপনার আমার সাথে আসা, ভুল জায়গায় আসছেন। আমি আমি এত উদ্গ্রীব পোলাপানদের কিছু শিখাই না তো। 47 বিসিএস প্রিলি পর্যন্ত সিলেবাস শেষ হবে, এটার উত্তর হচ্ছে না। বিসিএস এর সিলেবাস কখনো শেষ হয় না। বোকা ছেলে এসে আসে একটা, কবে ক্লাস হতে পারে এটা নিয়ে আপনি এখন এখন যে ক্লাস হচ্ছে এখানে মনোযোগ দেন। এই টাইপের ছেলে পেলে ক্যাডার সার্ভিসে আসলে তো বাংলাদেশের 12টা বাজায় দিবে। বিসিএস জার্নির একটা মাত্র কাজ আপনি এখানে শিখতে হবে, সেটা হচ্ছে ধৈর্য এবং ইউনিফর্মভাবে প্রস্তুতি নেওয়া। এই একটা জিনিস, এই যে সব প্রস্তুতছেন এগুলো কোনো কাজে দেয় না তো, এর কোনোই কাজে দেয় না। একটা জিনিস কাজে দিবে, আপনার প্রিপারেশন কতটা ধৈর্যের সাথে নিচ্ছেন এবং ইউনিফর্মভাবে নিচ্ছেন। আপনি ধরেন 44তম বিসিএসে পোলাপাইন ক্যাডার হয়ে ফেসবুকে পোস্ট দিলে, এইটা দেখে আপনার ধরেন আপনার কি বলে, আপনার নিউরনে একটা ভাইব্রেশন হলো, আপনার মধ্যে হরমোন রিলিজ হলো, আপনি চলে আসলেন, আজ পরে ফাটায় দিব। 10 দিন পরে আবার 15 দিন আপনি নাই। তারপর আবার আর একজনের পোস্ট দেখে আপনি আবার একটা ভিডিও দেখে মোটিভেটেড হলেন, আপনি আবার আসলেন। এভাবে কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন, কোনো দিন লাভ হবে না। এখানে ধৈর্য, একমাত্র হচ্ছে ধৈর্য, এবং আপনার ফ্লোটা হবে হচ্ছে লেমিনার ফ্লো।
আপনি একবারে পারফেক্টভাবে যাবেন আর কি, একেভাবে ইউনিফর্ম, আপনার একবারে পিকে যাওয়ার দরকার নাই, পিকে যাওয়ার দরকার নাই আপনার। সচিন টেন্ডুলকার এত ভালো প্লেয়ার কেন? সে ইউনিফর্মভাবে খেলে গেছে। আজকে কিছুদিন তার লিটন দাসের মতন না যে তার কিছু সময় ফর্ম খুবই ভালো, আবার কিছু সময় জিরো মারতেছে তো জিরো মারতেছে তো জিরো মারতেইছে, বা তিনিও জিরো মারছেন, বাট এইরকম না যে টানা 10 ম্যাচে সে রান পাচ্ছেন না, এরকম ঘটনা খুবই কম। ইউনিফর্মভাবে খেলে গেছে, এইটা হচ্ছে এই টাইপের জার্নি। প্রথম কথাবার্তা হচ্ছে আন্তর্জাতিক ইনস্টিটিউশন নিয়ে। আন্তর্জাতিক যে কোনো সংস্থা এটা এমনি এমনি সৃষ্টি হয় নাই। এটা এরকম না যে ওয়ার্ল্ডের কিছু বড় বড় পলিটিশিয়ান, বড় বড় রাজনীতিবিদরা তারা একত্রিত হয়ে আসলো এবং বলল যে ভাই আসেন আমরা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান খুলি আর কি। তো প্রত্যেকটা প্রতিষ্ঠান খোলার পেছনে কিছু উদ্দেশ্য আছে এবং কিছু প্রয়োজন মিটাতে গিয়েই তারা এই ইয়েটা করছে আর কি, কিছু প্রয়োজন মিটাতে গিয়েই তারা এখানে আসছে। এই প্রয়োজনটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা ফিল করার ট্রাই করব। আমরা অ্যাকচুয়ালি ধরেন এইখানে কত সালে প্রতিষ্ঠিত, এর সদর দপ্তর কোথায়, এর সদস্য সংখ্যা কত, এইগুলোর উপর আমরা কম স্ট্রেস দিব, এগুলোর উপর কম স্ট্রেস দিব, কিন্তু ম্যাক্সিমাম জিনিস আপনাদের মনে রাখবেন যে প্রিলিমিনারিতে ডাইরেক্ট জেনে উত্তর করা যায়। আচ্ছা এইটার উত্তর আমি আপনাদেরকে যা শেখানোর ট্রাই করতেছি বা যা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি, এবং আপনারা আসলে রাষ্ট্রকে সার্ভিস দেওয়ার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছেন, দেশের বৃহৎ স্বার্থে আপনারা কাজ করবেন, কিন্তু আপনারা সহজ যে স্বার্থটা আছে এইটাকেই আপনারা স্যাক্রিফাইস করতে পারেন না। আপনার কি মনে হয় বিসিএস শুধুমাত্র পড়ালেখার খেলা? টানা 3-4 বছর ধরে শুধু পড়ালেখা করে যাবেন আর ক্যাডার হয়ে যাবেন, এত সহজ? আমি বিভিন্ন গ্রুপগুলোতে দেখি যে আমার কোর্স বিক্রি হচ্ছে, আবার কেউ পোস্ট দিচ্ছে যে ভাইয়ের কোর্স কিনতে চাই, আপনারা কি ইয়ে করবেন কিনা, শেয়ারে কিনতে চাচ্ছেন কিনা। নোটগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোট পাওয়া যাচ্ছে, এবং আপনি এটা জানেন যে কিছু কিছু ছেলে প্লে আছে কিন্তু আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে, এবং এরা কিন্তু এইগুলার স্ক্রিনশট বা এইগুলা নিয়ে আমার কাছে পাঠায়। আমি কিন্তু জানি আপনি কে করতেছেন বা কারা এই কাজ করতেছেন। ভাই এই সামান্য জিনিসটুকু আপনি অ্যাভয়েড করতে পারতেছেন না? আপনার কাছে মনে হয় যে আপনি রাষ্ট্রের বিশাল কিছু ইয়ে করবেন এখানে? ভাই বিসিএস এই জার্নিতে কিন্তু অনেকগুলা ধাপ, তার মধ্যে একটা প্রিলিমিনারি ধাপ আপনি পার করতে জন্য এই জায়গায় আসছেন, সেখানেই আপনি ধরেন আপনার সততা বজায় রাখতে পারতেছেন না। ন্যাচারাল জাস্টিস বলে একটা ব্যাপার আছে, কিন্তু ন্যাচারাল জাস্টিস কিন্তু খুবই সিরিয়াস জিনিস। প্রকৃতি আপনার বিচার করে দেবে। আপনার প্রবলেম থাকতে পারে, আপনি আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন না। আমার কাছে আর্থিকভাবে প্রবলেমে আছে, আমাকে ইমেইল করছে এবং সেইটা আমার নজরে আসছে, এবং আমি তাকে আর্থিক মানে আমি তাকে সুযোগ দিই নাই, এই ঘটনা ঘটে নাই, মানে আমার ব্রেন স্বাভাবিক অবস্থায় এই ঘটনা ঘটে নাই। সো আপনারা এই চুরি চুরি ইয়ে করতে পারেন না। আপনারা আপনারা তো দেশ বেচে দিবেন ভাই, মানে দেশের ধ্বংস করবেন। এবং ন্যাচারাল জাস্টিস আছে, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু জানে কাকে দিয়ে বিশাল ক্ষতি হয়ে যাবে, এদেরকে কিন্তু সৃষ্টিকর্তা ওই জায়গায় বসান না। এবং এটা নিয়ে বেশ কিছু ধরেন ধর্মগ্রন্থেও এই টাইপের কথাবার্তা আসছে। ধর্মগ্রন্থেও যে আপনি আপনার কাছে কি মনে হয় যে ইবলিশ যে ইবলিশের কি ইবলিশের কোয়ালিটি কম ছিল, ইবলিশের ক্ষমতা কম ছিল? ইবলিশকে সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ইবাদত করছে ইবলিশ, তাকে কিন্তু ইবলিশ বানায় দিছে। সো বি কেয়ারফুল, মানে আপনি যে ধর্মরই হন না কেন ন্যাচারাল জাস্টিসকে সবসময় ভয় করবেন। ন্যাচারাল জাস্টিস যে এটাই সৃষ্টিকর্তার একটা ব্যাপার আর কি। ন্যাচারাল জাস্টিস খুব ডেঞ্জারাস জিনিস, কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস ন্যাচারাল জাস্টিস। আপনার কাছে মনে হবে যে কখনো না কখনো আপনার এই ইয়েটা আসবে, এর ন্যাচারাল জাস্টিসের প্রভাবটা আসবে, এটা কখনো না কখনো। আবার ভালো কাজ করবেন, কোনো দিন না কোনো দিন আপনার সেই ভালো কাজ ইয়ে আসবে। ধরেন এই যে একটা উদাহরণ দিই, 44তম বিসিএসে যারা রিকমেন্ডেড হয়েছে, কিন্তু ধরেন এখন যে সার্ভিসে আছে তার পরের ক্যাডার আসছে, বা সে আসলে জয়েন করবে না, তার সার্ভিসেই থাকবে, এদের একটা ফর্ম ফিল আপ করতে দিছে পিএসসি। বাট এটা একটু চ্যালেঞ্জিং, কেননা ওইখানে একটা ফরম্যাট আসছে, একটা ভাবে গিয়ে ওইটা ডাউনলোড করে সেইটা প্রিন্ট করে ওইখানে সিগনেচার করে ওইটা আবার স্ক্যান করে আবার আপলোড দিতে হবে। এটা একটু সর্ট অফ চ্যালেঞ্জিং আর কি। আপনি বাসায় বসে ফোন থেকে বা পিসি থেকে করে ফেললেন, এইটা একটা বিষয়, কিন্তু এখানে আবার প্রিন্টিংয়ের ব্যাপার চলে আসছে এবং সেইটা আবার স্ক্যান করে আপলোড দেওয়ার বিষয় আসছে। সো দ্যাটস ওয়াই অনেকেই এই জায়গা থেকে এই কাজটা
কিছু কিছু মানুষ এটা করতেছে না, আসলে অনেকেই না, কিছু কিছু মানুষ এটা করতেছে না। কিন্তু আমার এটা খুবই আমি খুব সিরিয়াসলি নিয়েছিলাম। ৪৩তম গ্রুপে আমাদের এইখানে যে এফটিসি ট্রেনিং করতেছে এইটার গ্রুপে, আমাদের নিজস্ব ছোটোখাটো গ্রুপে বিভিন্ন জায়গায় ধরেন আমি এটার ব্যাপক প্রচারণা চালাইছি যে ভাই কষ্ট হইলেও, এবং পরবর্তীতে এটা বলছে যদি না পারেন ফর্মটা দিয়েন, আমি এটা ইয়ে করে সব রেডি করে আপনাকে পাঠাবো, তারপরেও আপনি করেন। তো ধরেন এটা হচ্ছে ব্যাপার কি, আপনি যদি ধরেন এটাকে ছেড়ে দেন, ছেড়ে দিলে আপনার এই জায়গায় কেউ না কেউ রিকমেন্ডেড হবে, একজন মানুষের রিজিকের ব্যবস্থা হবে। এটা খুবই জরুরি, কিন্তু এটা খুবই জরুরি। কিন্তু আপনি ধরেন রিটেন খুব ভালো দিয়েছিলেন, আপনি ভেবেছেন যে ভাইবা দিবেন, তো আপনি ভাইবা দিয়েছেন, কিন্তু রিকমেন্ডেশন হয়ে গেছেন আপনি যেটাতে জয়েন করবেন না, তো আপনি এটাকে ছেড়ে দেন। ধরেন কিছু কিছু পজিটিভ ওয়ার্ক মানুষের লাইফে ব্যাপক প্রভাব বিস্তার করবে, আবার কিছু কিছু খারাপ প্রভাব আপনার লাইফ বরবাদ করে দিবে, আপনি বুঝতেই পারবেন না। সো মানুষের এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। আমি কি মিন করেছি এটা আপনি বুঝতে পারছেন। যাই হোক, আমরা প্রথম যে অর্গানাইজেশন নিয়ে কথাবার্তা বলবো আজকে, সব কয়টা অর্গানাইজেশন হচ্ছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান না, এরা সবই হচ্ছে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। বিশেষায়িত সংস্থা মানে হচ্ছে এরা জাতিসংঘের হয়ে বিশেষ কোনো রোল প্লে করে, বিশেষ সামগ্রিক কোনো রোল না, স্পেসিফিক রোল প্লে করে, এই জন্য এদেরকে বিশেষায়িত সংস্থা বলা হয়। তো প্রথম আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আইএলও। এবং আইএলও কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার আগেই এটা প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘেরও আগে। তো ঘটনাটা কেমন, আপনার জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আইএলও প্রতিষ্ঠা হয়েছে 1919 সালে। তো জাতিসংঘই পরবর্তীতে হয়েছে। তো এইরকম অনেক দেখবেন 1800 সালের দিকেও, 1800 ওই মানে ওই 19 শতকেও প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও একটু পরেই দেখবেন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। ঘটনাটা কি, মূলত শিল্প বিপ্লবের পর অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি খুব ফ্লোরিশ হতে থাকে, বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি। এবং 1900 সালের পর থেকে এই ইন্ডাস্ট্রি, এবং 1900 সাল থেকে ধরেন 2000 পর্যন্ত এই টোটাল 100 বছরে ব্যাপক পরিমাণ ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে ছড়ায়া যায়। ইউরোপ থেকে সারা পৃথিবীতেও ইন্ডাস্ট্রি ছড়ায় যায়। এটা হচ্ছে এই উপনিবেশবাদের কারণে তারা যে দেশে যাচ্ছিল, দেখা যাচ্ছিল ওইখান থেকে কাঁচামাল এনে করার চাইতে ওইখানে একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করে আমি একবারে তৈরি করে নিয়ে আসি। কিন্তু এই সময় যারা অ্যাকচুয়ালি শাসকবর্গ ছিলেন, ধরেন ব্রিটিশরা আমাদের এলাকায় আসছিল, এরকম পৃথিবীর নানান জায়গায় শ্রমিকদেরকে শোষণ করা হতো, শ্রমিকদেরকে খুব সামান্য বেতন দিয়ে কাজ করানো হতো এবং প্রচুর ওভারটাইম করানো হতো, জোরপূর্বক কাজ করানো হতো। তো এই সমস্ত জিনিসগুলো আসলে বিশ্বর বেশ কিছু আলাপ আলোচনার মধ্যে আসে। মানবাধিকার কর্মী তো সারা পৃথিবীতে সবসময়ই ছিল। তো নানান আন্তর্জাতিক বিভিন্ন মিটিংয়ে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করা শুরু হয়। এবং প্রথম বিশ্বযুদ্ধ আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল হচ্ছে 1914 থেকে 1918 সালে। এই টাইমে কিন্তু জোরপূর্বক মানুষকে শ্রম দিতে হয়েছে মিলিটারিতে। শুধুমাত্র ফ্রন্টে গিয়ে যুদ্ধ করছে ব্যাপারটা তা না, ব্যাপারটা এখানে কিছু আছে যে যেখানে আপনার এই ধরেন যুদ্ধের রসদ যোগানো বা যুদ্ধের ব্যাকগ্রাউন্ডে বা যুদ্ধের অস্ত্র তৈরির যে কলকারখানা, এগুলাতে কিন্তু জোরপূর্বক কাজ করানো হয়েছে। তো এর প্রেক্ষিতে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, তার পরের বছরই আন্তর্জাতিক মহলগুলো একত্রিত হয়। এটা হচ্ছে প্যারিসের ভার্সাইতে, ভার্সাই চুক্তি, যেটা প্রথম বিশ্বযুদ্ধও শেষ হয়। ভার্সাই চুক্তিতে আসলে অনেকগুলো ডিল করা হয়, তার মধ্যে একটা ডিল হচ্ছে আন্তর্জাতিক একটা শ্রম অর্গানাইজেশন সৃষ্টি করা। এর ফলে 1919 সালে অ্যাকচুয়ালি একটা আন্তর্জাতিক শ্রম অর্গানাইজেশন সৃষ্টি করা হয়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা ছিল হচ্ছে লিগ অব নেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান, লিগ অব নেশনের। পরে লিগ অব নেশন যখন বিলুপ্ত হয়ে যায়, জাতিসংঘ তৈরি হয়, তখন এটা জাতিসংঘের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে যায় এবং জাতিসংঘের একটা বিশেষ মর্যাদা পায় আর কি। এরা কি কাজ করে, এরা কাজ করে বিশ্বের শ্রম নিয়ে গবেষণা করা এবং শ্রম নীতি প্রণয়ন করা, যে আপনি শ্রম নিবেন মানুষের কি করতে পারবেন কি করতে পারবেন না, আপনি নারী পুরুষের সমান অধিকার দিবেন কি দিবেন না, শিশুদেরকে শ্রমে আপনি নিবেন কি নিবেন না, এই টাইপের বিধি। এবং এটা অবজারভেশন করে হচ্ছে আইএলও। এবং আইএলওর গাইডলাইন মেনেই আপনার যদি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে হয়, আইএলওর গাইডলাইন মেনেই আপনাকে তৈরি করতে হবে। সো নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা এটা হচ্ছে প্রধান প্রধান ব্যাপার আর কি। তো আইএলওর মেইন স্লোগানই ছিল হচ্ছে ইফ ইউ ডিজায়ার পিস কাল্টিভেট জাস্টিস।
তো শ্রমে কাউকে ডিপ্রাইভ করা চলবে না, এখানে জাস্টিস এনশিওর করতে হবে, ইকুয়ালিটি এনশিওর করতে হবে, এইটার উপর বেস করে আইএলও প্রতিষ্ঠা করা হয়। এবং ম্যাক্সিমাম যে টাইপের সংস্থা এই এই লিগ অফ নেশনসের সাথে জড়িত ছিল তাদের সদর দপ্তর সবই জেনেভা সুইজারল্যান্ডে। এবং বর্তমান আইএলওতে 187টা দেশ সদস্য, বাংলাদেশ 1972 সালে আইএলওতে সদস্য পায়। এবং এরা একমাত্র জাতিসংঘের সদস্য যেইখানে সরকার, তারপরে হচ্ছে শ্রমিক এবং মালিক, তিন পক্ষই এই নিয়ে এই অর্গানাইজেশনের ভূমিকা পালন করে। তার মানে আইএলওর একটা মিটিংয়ে শ্রমিক থাকে, মালিক থাকে, সরকার থাকে। শ্রমিক মানে নীতি নির্ধারকের ভূমিকা পালন করে একমাত্র এই প্রতিষ্ঠানে। তার মানে এখানে কিন্তু এটাকে বলা হয় ট্রিপল, এই ট্রিপেটাইড কি বলে স্ট্রাকচার, যেখানে গভর্নমেন্ট, মালিক, শ্রমিক তিনজনরাই থাকবে। তো আপনি শ্রমিককে বাদ দিয়ে আপনি শ্রমিকের জন্য প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং এর একটা ব্যাপক বড় অ্যাচিভমেন্ট আছে চাইল্ড লেবার নিয়ে। ওর্স্ট ফর্মস অফ চাইল্ড লেবার কনভেনশন 1999 সালে তারা এই কনভেনশনটা নেয়, চাইল্ড লেবার। এবং বিশ্বের সবচেয়ে আলোচিত কনভেনশন এইটা, সবচেয়ে সার্বজনীন একটা কনভেনশন, এবং সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বিশ্বের সমস্ত দেশ এটাকে রেকটিফাই করে, অনুমোদন করে সমস্ত দেশ। এবং জাতিসংঘ 2020 সালে এটা ঘোষণা দেয় যে এই কনভেনশনটা জাতিসংঘের সমস্ত সদস্য দেশ এটা অনুমোদন করছে, সমস্ত সদস্য দেশ এটা অনুমোদন করছে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে। অনুমোদন করার আরও নজির আছে, বাট দ্রুত সময়ের মধ্যে এটা সারা পৃথিবীর সমস্ত দেশ এটার অনুমোদন করে চাইল্ড লেবার নিয়ে। এবং চাইল্ড লেবার নিয়ে কিন্তু বাংলাদেশেও ব্যাপক শিশু শ্রম আইন আছে, এবং বাংলাদেশ সরকার শ্রম অধিদপ্তর বেশ অ্যাক্টিভ। কিন্তু তারপরেও কিছু কিছু সময় দেখা যায় যে মানুষ শিশু শ্রমিকদেরকে নেয় মানবিক কারণ বিবেচনা করে। এক হচ্ছে শিশু শ্রম, আবার মানবিক কারণ, মানে দুইটা জিনিস কিন্তু একটার সাথে কন্ট্রাডিক্টরি, প্যারাডক্স টাইপের। ধরেন একটা পরিবারের একটা শিশু, সে আসলে পরিবার খাবারই চলে না, বাট পরিবারে কোনো আর্নিং পারসন নাই, সো তাকেই কাজে যেতে হবে, সেই সমস্ত কেস বিবেচনা করে অনেকেই কাজে নেয় আর কি। যাই হোক, আইএলও নোবেল পুরস্কারও পাইছে, সেটা আপনি যা আলোচনা করলাম তাই লেখা আছে, আপনারা এটা রিডিং করবেন। আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এটা একটা খুবই মারাত্মক অর্গানাইজেশন, বাট এটার গুরুত্ব আমরা বুঝতে পারি না। 19 শতকের বলেন আপনার মাঝামাঝি সময়ে, বা 19 শতকের মোটামুটি মাঝামাঝি সময় বলতে 1850-এর পর থেকে অ্যাকচুয়ালি টেলিগ্রাফ খুবই ব্যাপক জনপ্রিয়তা পায়। মানে খুবই দ্রুত সময়ের মধ্যে ইলেকট্রনিক্যালি আপনি আপনার দেশ থেকে আরেক দেশে আপনি মেসেজ পাঠিয়ে দিবেন, টেলিগ্রাফ। কিন্তু এক এক দেশের এই টেলিগ্রাফ প্রেরণের যে নিয়ম এবং প্রযুক্তি ছিল আলাদা আলাদা। ধরেন বাংলাদেশের একটা নিয়ম, আবার ধরেন সুইজারল্যান্ডের একটা নিয়ম। তো বাংলাদেশ থেকে যখন আপনি সুইজারল্যান্ডে টেলিগ্রাফ করবেন, আবার ওই টেলিগ্রাফ যদি মাল্টিপল কান্ট্রিতে করেন, তখন নানান টাইপের স্ট্যান্ডার্ড সামনে চলে আসে। এক এক দেশের এক এক নিয়ম, এক এক রুলস, এক এক রেগুলেশন। তো এর জন্য হচ্ছে যেহেতু টেলিগ্রাফের কমিউনিকেশন বিশ্বকে একটা জায়গায় সেন্ট্রালাইজড করতেছে, যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতেছে, কিন্তু নানান নিয়মের কারণে এটা আসলে আর পসিবলই হচ্ছিল না। যে পসিবল হচ্ছিল না মানে আসলে এটার যে ইফিসিয়েন্সি, এটার কর্মক্ষমতা কমে যাচ্ছিল। এই জন্য আন্তর্জাতিক বার্তা আদান প্রদানে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড থাকা দরকার। এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সবাই মানবে, তাহলে ডেটা বা বার্তা ট্রান্সফার করা সহজ হবে। এর উপর বেস করে 1865 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন তৈরি হয়। কেননা তখন তো আসলে মোবাইল ফোন আসে নাই যে আপনার অন্যান্য কমিউনিকেশন লাগবে, সো শুধু টেলিগ্রাফেরটা মাথায় রেখে তারা ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে এইটাকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন 47 গিয়ে টেলিকমিউনিকেশন ইউনিয়ন করা হয়। এবং এই টেলিকমিউনিকেশন ইউনিয়ন করার পরে এটা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে করা হয়। এবং এটা তৈরি হচ্ছে 17ই মে, মানে এই ইয়েটা চুক্তিটা কার্যকর হয়। এই জন্য 17ই মেকে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে হিসেবে পালন করা হয়, বা সংক্ষেপে টেলিকমিউনিকেশন ডে হিসেবে পালন করা হয়। যে কোনো দিবস পালন করার পেছনে একটা কারণ আছে।
কারণ ওই দিবস সাধারণত ওই দিবসের মাদার অর্গানাইজেশন হয় ওই দিবসে তারা হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে, বা ওই দিবসে তারা তাদের উল্লেখযোগ্য সবচেয়ে বড় কাজটা করছে। ওই দিবসের একটা সিগনিফিকেন্স আছে, দ্যাটস ওয়াই ওই দিনটাতে ওই দিবসটা পালন করা হয়। এরা কি কাজ করে? এই টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ধরেন আপনি বাংলাদেশে যদি রেডিওর একটা দেন, ধরেন 94 পয়েন্ট সামথিং, ধরেন আমি ভুলে গেছি একটা রেডিও ফ্রিকোয়েন্সি, এটা রেডিও ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিতে আপনি ওই চ্যানেলটা পাবেন। ধরেন আপনি 91.6, এটা আছে কিনা জানি না আমি, ধরেন আছে একটা রেডিও চ্যানেল। তো এই রেডিও চ্যানেল যদি থাকে বাংলাদেশে, আবার কলকাতাতেও ধরেন 91.6 একটা রেডিও ফ্রিকোয়েন্সিতে সেও একটা রেডিও চালাচ্ছে, স্টেশন চালাচ্ছে, তাহলে বাংলাদেশের একটা রেডিওতে আপনি 91.6 ধরলেই, কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি ধরলেই এই দুই চ্যানেলই আপনি পাবেন, একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তাহলে কি হলো? ঝামেলা হইল না? তাহলে এক এক দেশের জন্য আলাদা আলাদা রেডিও ফ্রিকোয়েন্সি বরাদ্দ দিয়ে দিতে হবে। তাহলে ওরা ওই ফ্রিকোয়েন্সির মধ্যে ওরা যোগাযোগ করবে। তাহলে এক দেশের রেডিও ফ্রিকোয়েন্সির সাথে আরেক দেশের রেডিও ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে না। সো ইন্টারন্যাশনাল রেডিও ফ্রিকোয়েন্সি বরাদ্দ করা, এটা একটা মারাত্মক কাজ এরা করে। গ্লোবাল স্ট্যান্ডার্ড ফিক্সড করে দেওয়া। যেমন ধরেন আমরা ভিডিও যে রেডি করি, আমাদের ভিডিও একটা, ধরেন ভিডিও বা একটা কিছু আমরা ইয়েতে দিয়ে দিচ্ছি, আমরা এই ইন্টারনেটে দিয়ে দিচ্ছি। যেমন আপনি আমাকে এখন ইন্টারনেটে দেখতেছেন, এই ভিডিও আবার রেকর্ডেডভাবে আপনাদেরকে আমি দিয়ে দিব ইন্টারনেটে। তখন এই ভিডিও তো আসলে 0101 এইভাবেই আসলে এনকোডিং ডিকোডিং হয়। তো এইটা তো একটা কমিউনিকেশন একটা চ্যানেলের মধ্য দিয়ে যায়। তো এই চ্যানেলের একটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ড হচ্ছে এনকোডিং স্ট্যান্ডার্ড H264, সরি 264, H264। এই স্ট্যান্ডার্ডে এটা যায়, এটা একটা মানে ওই যে 01-এর কনভার্সন এবং ওইটার এনকোডিং ডিকোডিংয়ের একটা ইয়ে। এই জন্য যারা ভিডিও এডিট নিয়ে কাজ করেন তারা এই H264-এর সাথে খুব জড়িত আর কি। তারা জানেন যে এইটা দিয়ে আসলে ভিডিওটাকে এক্সপোর্ট দেওয়া হয়। তাহলে কি হয়, অনলাইনে যখন ওই ভিডিওটা দিবেন, ওই ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো ফাংশন করবে, মানে ওইটা বিভিন্ন জায়গায় ইয়ে হয়ে যাওয়া, ট্রান্সমিট হয়ে চলে যাওয়া, এই সমস্তটাই ইয়ে করবে। আবার আমরা যখন ওই যে ইয়ে করি না, আমরা মোবাইল ফোনে ডায়াল করি, ধরেন বাংলাদেশের জন্য +880, আমেরিকার জন্য +1, এই যে এরকম যে ডায়ালিং কোড, এই ডায়ালিং কোডটা এক এক দেশের জন্য এক এক। যদি এইরকম দেশ হিসাবে কোড আলাদা না হতো, তাহলে ফোন করলেন এক দেশে আর এক দেশে চলে যেত, আপনার ফোন নাম্বারের মতন নাম্বার আর এক দেশেও থাকতে পারে, কিন্তু তার ডায়ালিং কোড আলাদা, দেশ আলাদা। এইটা আইটিইউ এই কাজটা করে। এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্রডব্যান্ড সেবা, ধরেন আপনার এই যে সাবমেরিন কেবল, অপটিক্যাল ফাইবার, এই সমস্ত জিনিস যে ওয়ার্ল্ডে বসানো, এইটাকে নিয়ন্ত্রণ করে কে আসলে? এর মধ্যে একটা অর্গানাইজেশন হচ্ছে সেবার। এর মালিককে, এর মালিক কিন্তু সারা সেন্ট্রাল কেউ মালিক নাই। যেখানে সেখানে কিভাবে বসাবেন, ওইটার সিকিউরিটি কিভাবে দিবেন, এইটার স্ট্যান্ডার্ড ঠিক করে তারা। এবং ব্রডব্যান্ড সেবা সারা পৃথিবীর সবাই পাবে, এইটা এনশিওর করে, এবং এইটাকে তারা বলে হচ্ছে ডিজিটাল রাইট। সো আইটিইউ নানা কার্যক্রম করে। এবং আইটিইউ প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে 1865 সালে, এবং নাম চেঞ্জ হয়েছে 1947 সালে। এই হচ্ছে আইটিইউ। এই আইটিইউ নিয়ে বিস্তারিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু, এটা এর নাম জানে না এরকম কেউ বর্তমান পৃথিবীতে, ধরেন একটু একটু খোঁজ খবর রাখে, বাট এর নাম জানে না এই মানুষ খুব কমই পাওয়া যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইটা সৃষ্টি হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠার পরে, প্রায় 3 বছর পরে, 1948 সালে গিয়ে। ঘটনাটা খুবই সিরিয়াস ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব যে ভয়াবহতা দেখেছে নানান দিক দিয়ে, তার মধ্যে একটা ভয়াবহতা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওয়ার্ল্ডের ইনফ্রাস্ট্রাকচার একবারে উলটপালট হয়ে গেছিল। অপুষ্টিতে মানুষ নানা রকম ভুগছে। অপুষ্টিতে ভোগার কারণে তদানীন্তন আমলে নিরাপদ পানি স্যানিটেশনের অভাবে কলেরা, টাইফয়েড, গুটি বসন্ত, অপুষ্টি, এই টাইপের কারণে পৃথিবীতে মহামারী দেখা দিয়েছিল। মহামারী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার পরে। যেমন 43-এর মন্বন্তর, 1943 সালে, এটা নিয়ে একটু পরে আমরা আবার আলোচনা করব। 1943 সালে আমাদের এইখানের যে 43-এর মন্বন্তর বলে, 50-এ গিয়ে আর একটা দুর্ভিক্ষ হয়েছে।
এই টাইমে শুধু বাংলাতে, শুধু বাংলা, পুরা ভারতে না কিন্তু, শুধু বাংলাতে 3 মিলিয়ন মানুষ মারা গেছে রোগে না খেয়ে, রোগে এবং না খেয়ে। 3 মিলিয়ন মানে 30 লক্ষ মানুষ। 1943 সালে 30 লক্ষ মানুষ। 1943 সালে টোটাল ভারতের জনসংখ্যা কত? কয় কোটি হবে? টোটাল মানে টোটাল বাংলার জনগণ কয় কোটি হবে? ধরেন এখন বাংলাদেশের মতন 16 কোটি লোকের 30 লাখ মরে নেই কিন্তু, তখন সব মিলে 7-8 লাখের মধ্যে 30 লাখ মারা গেছে, 7-8 কোটির মধ্যে 30 লাখ মারা গেছে। এটা হিউজ নাম্বার কিন্তু। বর্তমান সময়ের টোটাল বাংলা হিসাব করলে 2 কোটি মানুষ মরে যাওয়ার সমান। আপনি চিন্তা করেন 2 কোটি মানুষ মরে যাবে, ইভেন্টটা কত সিরিয়াস ইভেন্ট। শুধুমাত্র কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় সব মিলিয়ে কোনো কোনো হিসাবে বলছে 2 কোটি 20 মিলিয়ন, কোনো কোনো হিসাবে এটা বলছে 45 থেকে 50 মিলিয়ন। এত মানুষ মারা গেছে, গুলি খেয়ে মানুষ মারা গেছে যত পরিমাণ, তার 10, 15, 20 গুণ মানুষ মারা গেছে গুলি না খেয়ে। গুলি না খেয়ে মানে কিছু না খেয়ে সে মারা গেছে। যুদ্ধের লেগেসি, এটাকে বলা হয় ওয়ার লেগেসি। যেমন আমরা করোনার লেগেসি কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছে, এটাকে বলে প্যান্ডেমিক লেগেসি। অনেকেই এখন বলতেছে যারা টিকা নিছিল, টিকা নিয়ে এখন প্রবলেমে বলতেছে, এটা হচ্ছে প্যান্ডেমিক লেগেসি। তো আপনার এই টাইমে গুটি বসন্ত, নানান রকমের এইরকম জটিল রোগ, অপুষ্টি, এইগুলা বিশ্বে দেখা দেয়। কিন্তু তখনও কিন্তু একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল, ইন্টারন্যাশনাল স্যানিটারি ব্যুরো। পরবর্তীতে এটা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন নামকরণ হয়েছিল, বাট এইটা তেমন কার্যকর অর্গানাইজেশন ছিল না। তো এইটা আন্তর্জাতিক একটা সংগঠন এবং অ্যাক্টিভ, এবং সে রোল প্লে করবে, এটা একটা জরুরি দেখা দেয়। তখন 1948 সালের 7ই মে গিয়ে আন্তর্জাতিক লোকজন এরা একত্রিত হয় এবং তারা একটা আন্তর্জাতিক হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যা জেনেভা সুইজারল্যান্ডে এর এবং 7ই মে তারা প্রতিষ্ঠিত হয় দেখে 7 মেকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে করা হয়। এই যে আপনাদের এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটা, মজার তথ্য এটা বললাম আপনাদের, এটা এটা জানা থাকা প্রয়োজন। ইউনিভার্সিটিতে যারা পড়েন, ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গেলেই প্যারাসিটামল 2 বেলা। আপনারা যে এই টাইপের যে দেখেন, এর কারণ, এর পেছনেও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভূমিকা আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাইরেক্ট প্যারাসিটামলের কথা বলে না, বাট সারা পৃথিবীতে বিভিন্ন রোগ মানে সার্বিকভাবে নিরাময় করার জন্য যে এসেনশিয়াল মেডিসিনগুলো লাগবে তার লিস্ট প্রকাশ করে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এইগুলো মেডিসিন হচ্ছে এসেনশিয়াল মেডিসিন, সব জায়গায় এগুলো থাকা চাই। তো এইগুলোই কিন্তু পরবর্তীতে ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মাদার অর্গানাইজেশন, যে এই লিস্টটা প্রদান করে, দেন আপনার এইগুলা সমস্ত জায়গা ছড়ায়া যায়। এর ফলেই কিন্তু এর একটা ছোট্ট লিস্ট হচ্ছে প্যারাসিটামল 2 বেলা, যেটা আপনি আপনার ওইখানে পান আর কি, আপনার মেডিকেল সেন্টারগুলোতে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী কাজ করে? বিশ্বব্যাপী, প্রথম কথা হচ্ছে বিশ্বব্যাপী স্বাস্থ্য বিষয়ক যে কোনো কার্যক্রমে তারা নেতৃত্ব দান করে। তারা এইখানে বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে এবং তার প্রতিকার সৃষ্টি এবং সেই প্রতিকার যেন সবার হাতের নাগালে পৌঁছায়, এই টাইপের রোল এরা প্লে করে। এরা বিভিন্ন ওষুধ, খাদ্য এর গাইডলাইন করে এবং তারা একটা কূটনৈতিক তৎপরতাও চালায়। যেমন গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, SDG 3। এখন এসডিজি তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করে নাই, এসডিজি তো করছে জাতিসংঘ। তো জাতিসংঘ তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জাতিসংঘের একটা বিশেষায়িত প্রতিষ্ঠা, বা জাতিসংঘের যে ধরেন জেনারেল অ্যাসেম্বলিতে তো আন্তর্জাতিক সব দেশের পলিটিশিয়ানরা যায়, বা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যায়। কিন্তু সেইখানে কূটনৈতিক তৎপরতা চালিয়ে SDG 3-তে এই যে মানে স্বাস্থ্যকে তারা অ্যাড করেছে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, নেগেটিভ আছে, বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে। অ্যাচিভমেন্ট হচ্ছে, একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে গুটি বসন্ত। এক সময় গুটি বসন্ত হওয়া মানে মৃত্যু, গুটি বসন্ত মানে মৃত্যু। এবং এই রোগ হলে আপনার কথিত আছে লালন সাইজিকেও নাকি নৌকায় ভাসায় দিছে, গুটি বসন্ত হয়েছে তাকে নৌকায় ভাসায় দিছে, যে তাকে রাখলে রাখাও যাচ্ছে না, না পারি ধরিতে না পারি ছাড়িতে, এই টাইপের, যে তাকে রাখলে পরিবারের আরেকজনের সমস্যা হবে, আবার তাকে ছেড়ে দিলে দুঃখ কষ্ট পাবো। মানুষকে নৌকায় ভাসায় দিছে, এই ঘটনাও ঘটছে গুটি বসন্ত।
এই গুটি বসন্ত নির্মূলে মারাত্মক ভূমিকা পালন করছে। 1967 থেকে 1980 পর্যন্ত সারা পৃথিবীতে গুটি বসন্ত নিয়ে যে ক্যাম্পেইন করছে ওইটা রিমার্কেবল। এবং 1980-তে গিয়ে তারা এটাকে বলা হয় এটা পৃথিবী থেকে একটা নির্মূল রোগ এবং এর সঠিক চিকিৎসা সেইটা হইলে আপনি কিছু হবেন না। ওই যে যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই, এর ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান হিউ। এই যে আবার কোভ্যাক্সের যে টেকা কোভ্যাক্সের যে টিকা করোনা মহামারীতে সারা পৃথিবীর যে মানে পৃথিবীকে একত্রিত করা, যদিও ফেইলর রেট আছে, এর পেছনে হু হচ্ছে কাজ করছে। এবং পোলিও, এবং আপনারা এইটা নিয়ে নিজেরা পড়বেন, এটা বিজ্ঞানে খুবই ইম্পর্টেন্ট, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা ইপিআই, বোধহয় 6টা না কয়টা টেকা দেওয়া হয়। 80-র দশকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে বাংলাদেশে। 1985 সাল থেকে 85 সাল পর্যন্ত না 85 সাল থেকে ভুলে গেছি, খুবই সিরিয়াসলি এই প্রোগ্রাম ইপিআই প্রোগ্রাম চলছে। আপনার যে বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় বা আপনাদের ছোটোবেলা থেকে নানান ধরনের টিকা দেওয়া হয়, এই টিকা অ্যাকচুয়াল এইটার মেইন যে এই সমন্বয়টা করে কে, এই সমন্বয়ের পেছনে কাজ করে হচ্ছে হু একটা বিশাল বড় প্রতিষ্ঠান আর কি। ওয়ার্ল্ড মেটালজিক্যাল অর্গানাইজেশন, এটা খুবই জরুরি জিনিস। এটা যতটা না আপনার ইয়ের থেকে শুরু হয়েছে, মানে আপনার যতটা না আপনার মানুষের প্রয়োজনে, তার চেয়ে বড় হচ্ছে যুদ্ধের প্রয়োজনে এটা সৃষ্টি হয়েছে। উদাহরণ দিই আপনাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির উপর কিন্তু একটা ব্যাপক অ্যাটাক ছিল, মানে জার্মানিকে মানে কি বলা, জার্মানির ধরেন হাঁটু ভেঙে দেওয়া টাইপের একটা অপারেশন ছিল, নাম হচ্ছে ডি ডে অপারেশন। এটা একটা মিলিটারি কিওয়ার্ড। ডি ডে মানে হচ্ছে আক্রমণের দিন, D-1 মানে আক্রমণের আগের দিন, D+1 মানে আক্রমণের পরের দিন, এই টাইপের মিলিটারি কোড এটা তারা ব্যবহার করত। তো ডি ডে অপারেশনের নাম হচ্ছে অপারেশন ওভারলর্ড, এটা হচ্ছে অপারেশনের নাম। এটা 6 জুন 1944 সাল ফ্রান্সের ফ্রান্সের যেটা হচ্ছে আপনার এই নরম্যান্ডি নরম্যান্ডি বিচ, ফ্রান্সের সমুদ্র সৈকত, এই জায়গাটা ছিল তখন জার্মানির দখলে। জার্মানি এসে দখল করে নিয়েছে নরম্যান্ডি বিচ, এবং এইখানে হচ্ছে জার্মানির সৈন্যদের একটা বিশাল বড় গ্যাদারিং ছিল ফ্রান্সের মধ্যে। তো তখন যে মিত্রশক্তি বলতে তখন কারা, ফ্রান্স একা, ফ্রান্স তো ওর সাথে আছে, মিত্রশক্তির সাথে এইদিকে আছে ইংল্যান্ড, আমেরিকা, এরা একত্রিত হয়ে জার্মানির উপর একটা ব্যাপক অ্যাটাক চালাতে চায় 5 জুন। বাট ওই সময়কার আবহাওয়া ছিল খুব খারাপ, তারা প্ল্যান করছিল আগেই 5 জুনে হামলাটা হবে, এইটা ছিল তাদের প্ল্যান। কিন্তু তখন তাদের ক্যাপ্টেন জেমস এবং তার দল তারা একটা রিপোর্ট দেয় যে 5 জুন, একটা আবহাওয়ার পূর্বাভাস দেয় যে 5 জুন সমুদ্র উত্তাল থাকবে, আবহাওয়া খুব বৈরী থাকবে, হামলা চালানো যাবে না। 6 জুনেও আবহাওয়া বৈরী থাকবে, 6 জুনেও আবহাওয়া বৈরী থাকবে, এবং আপনি এই 6 জুনের স্পেসিফিক একটা টাইম থাকবে, সেই টাইমে হচ্ছে আপনার আবহাওয়াটা ভালো থাকবে, ওই টাইমে অ্যাটাকটা করতে হবে। এখন আপনি চিন্তা করেন, 5 জুন সারাদিন আবহাওয়া খারাপ, 6 জুন আবহাওয়া খারাপ, স্পেসিফিক একটা টাইমে আবহাওয়া ভালো থাকবে। আপনার জার্মান সেনাবাহিনী যারা নরমান্ডি আইল্যান্ডে বা নরমান্ডি বিচে ছিল, এরা তো চিন্তা করছে এই আবহাওয়া খারাপের মধ্যে শত্রুপক্ষ আসবে না, এরা তো রিল্যাক্সে আছে, এরা তো অত বেশি তৎপর নাই। কিন্তু আপনি আগেই জেনে গেছেন স্পেসিফিক কোন টাইমে আবহাওয়াটা ভালো থাকবে, ওই মুহূর্তে আপনি অ্যাটাক করছেন, অতর্কিত হামলা। জার্মান সেনাবাহিনী মানসিকভাবেও রেডি না, এবং তারা শারীরিকভাবে রেডি হওয়া শুরু করছে আক্রমণের পর। এইটা মিত্রপক্ষকে একটা ব্যাপক বিজয় এনে দেয় এবং জার্মানির হাঁটু ভেঙে যাওয়ার মতন একটা অবস্থা হয়। একটা আবহাওয়ার পূর্বাভাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরাইয়া দিছিল। জার্মানি কিন্তু একটা সহজভাবে হেরে যাওয়া ব্যাপার ছিল না, এই ডিডি একটা বিশাল ব্যাপার। এই আবহাওয়ার পূর্বাভাস একটা মারাত্মক ভূমিকা পালন করছিল। আপনারা মুভিটা দেখবেন, এটা নিয়ে একটা মুভি আছে, মুভিটা দেখবেন, মুভিটাতে দেখলে আপনি বুঝবেন যে ওই দিনের আবহাওয়াটা আসলে কেমন ছিল। মুভিতে ওই ইয়েও করা হয়েছে ওই রকম আর কি। যাই হোক,
1870-80 দশকে অ্যাকচুয়ালি মূলত এই টাইপের প্রতিষ্ঠান একটা আন্তর্জাতিক অর্গানাইজেশন সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, কেননা তখন সামুদ্রিক চলাচল, পণ্য পরিবহন, কৃষি এবং সামরিক তিনটা ক্ষেত্রেই আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া নিয়ে রিসার্চ হওয়া খুবই জরুরি হয়ে গেছিল। এর উপর বেস করে মূলত একটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান তৈরি হয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেটারোলজিক্যাল অর্গানাইজেশন, আইএমও। কিন্তু এইটা খুব একটা কার্যকর অর্গানাইজেশন ছিল না। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালের 23শে মার্চ, দিনটা 23শে মার্চ, ওইটাকে কনভার্ট করে একটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়ার্ল্ড মেটালজিক্যাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মেটালজিক্যাল অর্গানাইজেশনের কার্যক্রম খুব একটা বিস্তারিত কার্যক্রম ছিল না, এবং ইন্টারন্যাশনাল মেটালজিক্যাল অর্গানাইজেশন সারা ওয়ার্ল্ডের আবহাওয়া নিয়ে রিসার্চ করে। যে বাংলাদেশের যেমন আবহাওয়া অধিদপ্তর আছে, এইরকম প্রত্যেকটা দেশের যে টাইপের আবহাওয়া নিয়ে কার্যকারী সরকারি প্রতিষ্ঠান আছে, এদেরকে ইনকর্পোরেট করে এরা আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে। জলবায়ু নিয়ে তারা আবহাওয়া নিয়ে রিসার্চ করে, এবং এরাই কিন্তু এরা এবং ইউএনইপি মিলায়া আইপিসিসি প্রতিষ্ঠা করেছিল, যেটা হচ্ছে মেইন গবেষণা সংস্থা আইপিসিসি, পরিবেশ নিয়ে আইপিসিসি নিয়ে। এবং আমাদের দেশে যে কিছুদিন আগে আম্মান অ্যাটাক করে, তারপরে আমাদের ঘূর্ণিঝড় মোখা, এরকম নানান যে ঘূর্ণিঝড় অ্যাটাক করে, সেই ঘূর্ণিঝড়ের নামকরণের পেছনেও কিন্তু এরা ভূমিকা পালন করে। এবং আইএমও বর্তমানে 193টা দেশ আইএমএর এই ডাব্লিউএমের সদস্য। বাংলাদেশ 1972 সালে এটা হয়। সো আইএমও নিয়ে আমরা জানলাম, আইএমও কী কাজ করে এটা আমরা জানলাম। ওকে, উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, শিল্প বিপ্লবের পর থেকে এটা শুরু হয়। মূলত হচ্ছে দেখা যায় যে শিল্প বিপ্লবের পর পৃথিবীতে প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এবং যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে সেই ইন্ডাস্ট্রি যে স্পেসিফিক জিনিস তৈরি করে, তখন কিছু দেশ আছে যারা এটা চুরি করে নিয়ে যাচ্ছে। ধরেন এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। ধরেন আপনার কাছে একটা একটা ধরেন এইরকম একটা জিনিস আছে, এটা দেখে এই কলম পৃথিবীতে আবিষ্কার হয় নাই, আপনি বিদেশে গিয়ে একটা দেশে যায় দেখলেন ওরা দাগানোর জন্য এই কলম ব্যবহার করে, তখন আপনি দেখলেন ওরে বাবা, এই কলম তো আমাদের দেশে নাই, এইটা তো আমাদের দেশে মার্কেট ভালো আছে, মানুষরা এটা বুঝাইলে খুব কিনবে। আপনি ওইখান থেকে কয়েক পিস এটা কিনে নিয়ে আসলেন, কিনে এনে এটাকে করবেন ব্যাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং। আপনি এটা দেখে দেখে কি আছে সব অ্যানালাইসিস করে এরকম একটা জিনিস বানায় ফেললেন। তার মানে ওর যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ও যে এই জিনিস বানানোর ক্ষেত্রে যে মেধা ব্যয় করেছিল, সেই মেধাটা আপনি চুরি করে নিয়ে আসলেন আসলে। কিন্তু আপনি এটা আনতে পারবেন, বানাতে পারবেন, কিন্তু বানাতে পারলে ওকে স্বীকৃতি দিতে হবে, এবং ও যে আপনাকে এই আইডিয়া দিয়েছে এবং ওর যে টেকনোলজিক্যালি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা দিয়েছে, এটার জন্য আপনি তাকে সাথে কিছু শেয়ার ডিস্ট্রিবিউট বা লভ্যাংশ কিছু শেয়ার করবেন। এটা খুবই প্র্যাকটিক্যাল আর কি। 19 শতকে এই জিনিসটা খুবই সিরিয়াস আকার ধারণ করে, এই চুরিবিদ্যা। পরবর্তীতে ধরেন গবেষণা সাহিত্যের ক্ষেত্রে তো এটা আরও মারাত্মক হয়ে যাচ্ছিল। তখন অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রয়োজনে দুইটা কনভেনশন তৈরি হয় তখন। একটা ছিল প্যারিস কনভেনশন, এটা শুধুমাত্র শিল্প সম্পত্তি নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে। আর সাহিত্য সঙ্গীত নিয়ে হচ্ছে বার্নি কনভেনশন। কিন্তু এই সাহিত্য সঙ্গীত নিয়েও এটার কিছু কমপ্লেক্সিটি ছিল। কোনটাকে সাহিত্য বলবেন? নাটক যেটা লেখা হচ্ছে না যেটা মঞ্চে মঞ্চে হচ্ছে, তাহলে কোনটা সাহিত্য? এই যে এই টাইপের নানা জটিলতার কারণে এই চুরি বন্ধ করা যাচ্ছিল না। তখন জাতিসংঘের উদ্যোগে 1967 সালে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক, ওদেরকে সব বাদ দিয়ে একটা প্রতিষ্ঠান এবং যা মেধাস্বত্ব নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে উইপো, 1967 সালে। বাট কার্যকর হয় 1970 সালে। বাংলাদেশ 1974 সালে উইপো ইয়ে দেয়। আমাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট, ট্রেড অ্যান্ড ডিজাইন নামে একটা আমাদের অধিদপ্তর আছে। এই অধিদপ্তরটা কিন্তু ওই যে আমাদের জিআই পণ্য দেয়, এবং আমাদের যে আপনি যদি কপিরাইট কিনতে চান বা আপনি যদি কোনো মেধাস্বত্ব রেজিস্ট্রেশন করতে হলে ওদের কাছে যেতে হবে। বাট ওরা কীভাবে, কোন স্ট্যান্ডার্ড মেনটেন করবে, কীভাবে এই কার্যক্রমটা পরিচালনা করবে, এই স্ট্যান্ডার্ডটা ঠিক করে দেয় হচ্ছে আপনার এই উইপো। এবং এই উইপো সনদ কিন্তু খুবই কার্যকারী একটা সনদ। আপনি মেধাস্বত্ব নিয়ে কিছু লেখার ক্ষেত্রে যে কোনো জায়গায় মেধাস্বত্ব নিয়ে কথা বলতে গেলে আপনি উইপোকে নিয়ে আসবেন, উইপোকে সব। এবং জাতিসংঘের সকল সদস্য উইপোর সদস্য, এবং এটা একটা বাধ্যতামূলক, সবাই এটার সদস্য। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে এরা কার্যক্রম করে,
এবং মেধাসত্ত্ব কীভাবে বিরোধ যদি নিষ্পত্তি হয়, এরা আন্তর্জাতিকভাবে ধরেন একটা জিনিসের প্যাটার্ন তৈরি করছে আমেরিকা, জার্মানি ওইটা নিয়ে যায় বানাচ্ছে, তখন আমেরিকা উইপোর কাছে যাবে এবং উইপো এই বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে। বর্তমান সময় একটা চ্যালেঞ্জিং হচ্ছে যে এআই মেধাসত্ত্ব নিয়ে, যে এআই দিয়ে আপনি একটা নাটক বানাইলেন বা এআই দিয়ে একটা কবিতা লিখলেন বা এআই দিয়ে আপনি একটা কিছু করলেন আর কি, এই মেধাসত্ত্বটা কে পাবে? এটা কি এআই পাবে, চ্যাট জিপিটি পাবে, না আপনি পাবেন? এটা কে পাবে? তো এইটা নিয়ে এখন এরা খুবই তৎপর, খুব দ্রুত এটার রেজাল্ট এরা দিয়ে দিবে। এখন যে তিনটা অর্গানাইজেশন বলবো, এই তিনটা অর্গানাইজেশন আসলে দৃশ্যমান নানা কিছু পৃথিবীতে করছে, দৃশ্যমান নানা কিছু পৃথিবীতে করছে। এটা নিয়ে আমরা একটু কথা বলি। এর আগেও একটু আগে ওইটা নিয়ে কথা বললাম। ওয়ার্ল্ড ওয়ার 2 ক্যাজুয়ালিটি স্ট্যাটিস্টিক্স ব্রিটানিকার তথ্য মতে দ্বিতীয় যুদ্ধে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 20 মিলিয়নেরও বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে গুলি খেয়ে মরছে এরা কম। গুলি খেয়ে মরার হিসাব কিন্তু এই 20 মিলিয়নে নাই। এরা মরছে অনাহারে, অপুষ্টিতে এবং রোগে। ওয়ার লেগেসিতে এরা মারা গেছে। আরও বেশি মানুষ মারা গেছে কোনো কোনো রিপোর্টে, এবং ম্যাক্সিমাম রিপোর্টে এই কথা বলছে যে অলমোস্ট 50 মিলিয়ন। এবং তার একটা ইয়ে হচ্ছে 1943-এর মনন্তর। 43-এ বাংলাদেশে কিন্তু দেখেন 43-এর মনন্তরটা কেন হয়েছিল। 1943 সালে বা এই টোটাল বাংলাতে যে পরিমাণ ধান উৎপাদন হয়েছিল আগের বছরের চাইতেও বেশি। তার মানে আপনার খাদ্যশস্যের উৎপাদন বেশি ছিল, তারপরেও এই দুর্ভিক্ষটা কেন হলো? অমর্ত্য সেন তার রিপোর্টে বলছে এক্সচেঞ্জ ইনটাইটেলমেন্ট ফেইলার নামে। এক্সচেঞ্জ ইনটাইটেলমেন্ট ফেইলার, রিটেনে গিয়ে আপনারা এটা বন্টন বিধিতে এটা ব্যবহার করতে পারবেন। যে ধরেন আপনি উৎপাদন করলেন, সঠিক বন্টন হয় নাই, মানে যখন খাদ্য মজুত করলেন, যখন খাদ্য মানুষের কাছে দেওয়ার কথা ছিল তখন আপনি দেন নাই। কিন্তু মেইন ভূমিকা পালন করছিল ব্রিটিশ। ব্রিটিশ এক্সেস পরিমাণে খাদ্য শুরু করে, মজুত করা শুরু করে। কেননা আমরাও তো তখন ব্রিটিশের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দিকে দিয়ে জার্মানি অ্যাটাক করবে, জাপান অ্যাটাক করবে এশিয়াতে। তো আমাদের এলাকাতেও কিন্তু যুদ্ধ হচ্ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তো সৈন্যরা যেন কোনো রসদে ঘাটতি না হয়, খাবারে যেন সৈন্যদের ঘাটতি না হয়, ডাইরেক্ট যে সৈন্য, এদের জন্য প্রয়োজনের অতিরিক্ত তারা খাদ্য মজুত শুরু করে, এবং এইটা দুর্ভিক্ষের বড় কারণ। এবং খাদ্য ট্রান্সপোর্টেশনের যে টাইপের জাহাজ এরা চলতে দেয় নাই, কেননা বলছে জাপান এসে যদি অ্যাটাক করে, জাহাজ যদি ছিনতাই করে, তারাই খাবার নিয়ে যাবে, তো জাপান যেন খাবার না পায়। তাহলে আপনি সৈন্যকে খাওয়ানোর জন্য, জাপানকে না খাওয়ানোর জন্য আপনি আপনার মানুষকে খাইতে দিলেন না। ম্যানেজমেন্টের দুর্বলতা। একজন পারফেক্ট ম্যানেজার খুবই জরুরি কাজ, খুবই জরুরি। এই যে ক্যাডার সার্ভিসে যাবেন, আপনার কাজ কি? আপনার কাজ কিন্তু ম্যানেজারই করা, আপনার মেইন কাজ। আপনার কাজ কি পাওয়ারফুল কোনো কাজ? এর উত্তর হচ্ছে না। পাওয়ার বলতে কোনো কিছু এখানে নাই, এখানে যা আছে অথরিটি। বাট আপনি দেখা যায় না, কিন্তু ম্যানেজারকে দেখা যায় না। সো একজন পারফেক্ট ম্যানেজার আপনার যে অঞ্চলে আপনি পোস্টে থাকবেন ব্যালেন্স করে ফেলবে। ক্যাডার সার্ভিসের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসায় আর কি। তো এই টাইপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এইরকম নানা টাইপের অস্থিরতা দেখা দেয়। এই জন্য হচ্ছে কৃষি এবং খাবার, কৃষি উৎপাদন এবং তার সুষম বন্টন, এইটা যেন নিশ্চিত হয়। কাজটা কি? কৃষি উন্নয়ন এবং খাবারের সুষম বন্টন, এবং এই সুষম বন্টনের মধ্যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে যেন মানসম্মত খাবার তৈরি হয়, ব্যালেন্স ফুড তৈরি হয়। এই টাইপের জিনিসের পেছনে কাজ করে হচ্ছে ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আমরা এখন তিনটা প্রতিষ্ঠান পড়ব, ফাও, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, আর হচ্ছে ইফাত বা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। তিনটাকে একই জাতীয় প্রতিষ্ঠান মনে হতে পারে, বাট তিনটা স্পেসিফিক আলাদা আলাদা রোল আছে কিন্তু। এবং এদের সবারই রোমে, এবং এরা খুবই পাশাপাশি অবস্থিত, খুবই পাশাপাশি অবস্থিত। এদের হেডকোয়ার্টারগুলোর ছবি দেখেন আপনি, এরা পাশাপাশি অবস্থিত। ওকে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সমস্ত জিনিস যখন নজরে আসে, তখন 1943 সালে হট স্প্রিং কনফারেন্স গঠিত হয়, এটা ইউএসএতে। হট স্প্রিংস কনফারেন্স,
এইখানে সমস্ত দেশ একত্রিত হয়, 44টা মতন দেশ, এবং তারা এরকম একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা স্বীকার করে। এর ফলে 1945 সালে ফাও গঠিত হয় কানাডার কুইবেকে। সম্মেলনের মাধ্যমে এটা হয়। এবং এই যে যে দিন 16ই অক্টোবর, এই 16ই অক্টোবরকে ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে পালন করা হয়। 194টা দেশ এবং একটি সংস্থা এটার সদস্য, এবং ফাওয়ের একটা প্রযুক্তিগত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, নাম হচ্ছে এগ্রিকালচার। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে, কিন্তু ডাইরেক্ট খাবার দেওয়ার কাজ কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের। কৃষি, মৎস্য পালন এই সমস্ত জায়গায় নীতিগত সহায়তা দেয়। খাদ্য অপুষ্টি এই টাইপের করে ওয়ার্ল্ডের বিভিন্ন পরিসংখ্যান রিপোর্ট দেয় যে আপনি কি পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে, কোন কৃষিতে কোথায় উৎপাদন হচ্ছে, কোন দেশে কি পরিমাণ, এবং কোনটার উৎপাদন বাড়ানো দরকার, এই সমস্ত বিষয়। এবং এই আবহাওয়াতে কোন টাইপের জাত বা কোন টাইপের ফসল উৎপাদন বেশি করা দরকার, প্রযুক্তিগত সাহায্য, এরকম নানা কাজ করে আর কি। এবং সেও কূটনৈতিক তৎপরতা চালায়। এসডিজি 2-তে কিন্তু জিরো হাঙ্গারকে তারা ইনকর্পোরেট করেছে, এর পেছনে ভূমিকা পালন করছে ফাও। এবং ফাও একটা মারাত্মক কাজ এখন করতেছে, তারা ওয়ান হেলথ ধারণাটাকে তারা প্রমোট করতেছে। ওয়ান হেলথ, মানুষের স্বাস্থ্যকে আপনি বেশি গুরুত্ব দিবেন, পশুর স্বাস্থ্যকে, পরিবেশের স্বাস্থ্যকে আপনি গুরুত্ব দিবেন না, এইটা হবে না। সো মানুষ, পশু, পরিবেশ সবার স্বাস্থ্য সমস্যাকেই স্বাস্থ্য সমস্যা বলবে তারা। এইটাই হচ্ছে ওয়ান হেলথ কনসেপ্ট। সো পরিবেশের স্বাস্থ্য সমস্যাটাও স্বাস্থ্য সমস্যা, এইটাকে তারা প্রমোট করতেছে। এই জন্য এইটাকে তারা বলতেছে, যে কোনো বিশেষ রোগকে তারা বলতেছে হচ্ছে জুনোটিক রোগ। জুনোটিক। ওকে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মেইন কথা হচ্ছে ফাইটিং হাঙ্গার টুডে, বিল্ডিং এ বেটার টুমরো। ডাইরেক্ট ধরেন খাবার নাই, ওকে খাবার দেওয়া। কখন? দুর্যোগের সময়, যুদ্ধের সময়, জাস্ট খাবার দেওয়া ওদের। এবং এদের ফান্ডকে দেয় বিভিন্ন দাতা গোষ্ঠী, এদেরকে ফান্ড দেয়। এবং এটা জাতিসংঘের অধীনে বিশ্বের বৃহত্তম খাদ্য সহায়তা সংস্থা। দুর্ভিক্ষ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, দরিদ্রতা বিভিন্ন জায়গায়। এবং এরা কিন্তু পার ডে 90+ দেশে 15 কোটি মানুষের খাদ্য সহযোগিতা দেয় সারা পৃথিবীতে। এটা কিন্তু বিশাল প্রোগ্রাম। আমাদের রোহিঙ্গাদের ইয়েমেন, সিরিয়া, ইউক্রেনে, না এরকম আফ্রিকার বিভিন্ন দেশে এরা খাদ্য সহযোগিতা দেয়। বাট বাজেট জাতিসংঘ থেকে যতটা না পায়, তার চেয়ে বেশি পায় এরা দাতা ফান্ড থেকে। এবং দাতা কারা? এরা হচ্ছে শেয়ার দ্য মিল নামে একটা মোবাইল অ্যাপ চালায়। এই অ্যাপের মাধ্যমে 80 সেন্টও আপনি তাদেরকে দিতে পারবেন। এবং আরও অন্যান্য বড় বড় অর্গানাইজেশন আছে, যেমন বিল গেটসের একটা প্রতিষ্ঠান আছে, এরা দাতা গোষ্ঠী আর কি, বড় বড় দাতা গোষ্ঠী। এবং বিশ্বের অনেক অনেক মানুষ আছে ধরেন যার কোনো সন্তান নাই, উত্তরাধিকার নাই, তারা তাদের সমস্ত সম্পদ এই টাইপের অর্গানাইজেশনকে দান করে দিয়ে যায়। এবং আমাদের রোহিঙ্গাদের মধ্যে 4 জনের 3 জন এইটার থেকে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে সাহায্য সহযোগিতা পায়, খাবারের সাহায্য সহযোগিতা। এবং এইটার পরিমাণ যদি ধীরে ধীরে কমতে থাকে, এটা আমাদের করবে। তাহলে হচ্ছে WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এবং করোনার টাইমে এটা কাজ করার কারণে, এবং করোনার আগে 2020 সালে এদের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ইফাদ হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, জাতিসংঘের একমাত্র প্রতিষ্ঠান যেটা শুধু ভিলেজ পিপলের জন্য কার্যক্রম করে। ভিলেজ, রুরাল পিপল। আপনাদের একটা ইংরেজি শেখাই, এই রুরাল, এটা হচ্ছে, আমরা এটার যদি আর একটা ইংরেজি বলতে বলি যে রুরালের আর একটা ইংরেজি বলেন, এই আপনাদের কমেন্ট বক্স ওপেন করে দিচ্ছি, যে জানেন লেখেন তো দেখি। একটা সিনোনিম বলবেন, গুগল করা ছাড়া। রুরাল এর একটা সিনোনিম বলেন। আমরা কিন্তু এইটা সিনোনিম কিন্তু তেমন ব্যবহার করি না। রিমোট না ভাই, রিমোট না। পেরিফেরাল এটা বলা যায় না। কান্ট্রি সাইড কিছুটা বলা যায়। মার্জিনাল ডাইরেক্ট মিন করে না কিন্তু। ওকে, এটা ডাইরেক্ট হচ্ছে দুইটা, একবারে রুরালের ডাইরেক্ট সিনোনিম হচ্ছে বাউকলিক। আরেকটা হচ্ছে রাস্টিক।
অ্যাডজেক্টিভ কিন্তু। রাস্টিক বানান কি ঠিক আছে নাকি? এই পেশেন্ট মানে কৃষক। বাকলিক বানান কি ঠিক আছে কিনা দুইটা বানানই চেক করবেন। এই দুইটা শিখে নেন আপনারা, দুইটা ভালো ইংরেজি, বাকলিক এবং রাস্টিক। আপনাদেরকে ধীরে ধীরে দু একটা ওয়ার্ড দিব না, শিখবেন এটা। বাকলিক এবং রাস্টিক বানানটা চেক করে নিন। ওকে, ভালো ইংরেজি, খুবই চমৎকার ইংরেজি এটা। লেখার মধ্যে এগুলো লিখবেন। রুরাল তো আপনারা প্রচুর লেখেন, প্রচুর রুরাল লেখেন, বাকলিক লিখবেন। বাট আর রাস্টিক এরিয়াস, রাস্টিক। যাই হোক, একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করে, গ্রাম নিয়ে কাজ করে, এরা কোনো শহর নিয়ে কাজ করে না। এদের কাজই হচ্ছে গ্রামীণ কৃষি এবং গ্রামের অ্যাকচুয়ালি মানে গ্রামীণ কৃষি উন্নয়নে দরিদ্র কৃষক, ক্ষুদ্র চাষি, এই সমস্ত এই দিয়ে এটা কাজ করে আর কি। ঘটনা ঘটে 1973-74 সালের সময় বিশ্বে একটা ব্যাপক খাদ্য সংকট দেখা দেয়। 73-74-এ ব্যাপক খাদ্য সংকট দেখা দেয়। তখন অ্যাকচুয়ালি জাতিসংঘ মনে করে যে আমাদের যে কৃষি উৎপাদন এটা মেইন হয় গ্রামে, বাট গ্রামীণ কৃষিকে সহায়তা দেওয়ার মতন আমাদের ডেডিকেটেড কোনো প্রতিষ্ঠান নাই। তখন 1977 সালে গিয়ে মূলত আনুষ্ঠানিকভাবে এই ইফাদ সৃষ্টি হয়। এবং বাংলাদেশেও কিন্তু ইফাদের কার্যক্রম আছে। এই যে হাওরের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, হাওরের কৃষি উন্নয়নের যে সমস্ত ধরেন বাঁধ নির্মাণ বা পানির নিষ্কাশনের ব্যবস্থা, তারপরে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, এগুলো কিন্তু কাজ করে। মাইক্রো ফাইন্যান্স এবং এগ্রিকালচার সার্ভিস, গ্রামীণ কৃষক সহায়তা দেওয়া, এবং বিভিন্ন ক্লাইমেট রেজিলিয়েন্স, বিভিন্ন ফান্ড তৈরি করা, কার্যক্রম তৈরি করা, এগুলো কিন্তু ইফাদ এই কাজ করে। ইফাদ কিন্তু আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের মতন কিন্তু আন্তর্জাতিক ঋণ সংস্থা না। এরা কিন্তু আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের এইরকম না। এরা কিন্তু ঋণ দেয় না, এরা ডাইরেক্ট সহায়তা দেয়। এবং এদের স্লোগানই হচ্ছে ইনভেস্টিং ইন রুরাল পিপল, এটাই এদের স্লোগান। এই কাজগুলো এরা করে, এটা খুবই ভালো প্রতিষ্ঠান। এবং তিনটা প্রতিষ্ঠানের স্পেসিফিক কাজ, এরা ইফাদ গ্রামীণ কৃষি নিয়ে, ওয়ার্ল্ড এটা হচ্ছে ডাইরেক্ট খাদ্য সহযোগিতা, আর এইটা হচ্ছে পুষ্টি উন্নয়ন এবং এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট সামগ্রিক। এবং তিনটা জিনিস পাশাপাশি এর রোমে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এটা মেলা পুরাতন একটা কথা, মেলা পুরাতন কথা এটা। এইটার কাজ হচ্ছে কি দেখেন, আমরা যখন চিঠি আদান প্রদান করি, চিঠিতে কিন্তু একটা ডাক টিকিট লাগে, আপনারা জানেন। ডাক টিকিটের খুব প্রয়োজন আছে, ডাক টিকিট। আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশে চিঠি পাঠাতে গেলেও একটা ডাক টিকিট লাগে, আন্তর্জাতিককে পাঠাতে গেলে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডাক টিকিট লাগে। কিন্তু আপনি বাংলাদেশ থেকে একটা চিঠি ছাড়বেন আমেরিকায়, ধরেন বাংলাদেশ থেকে গেল ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে গেল আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, যেগুলো ঘুরে ঘুরে আমেরিকাতে গেল। তাহলে প্রত্যেকটা দেশের জন্য কি আলাদা আলাদা ডাক টিকিট আপনার ইয়ের উপর পড়বে? তাহলে কি বিশ্ব আপনার পোস্টাল ব্যবস্থা উলট কেমন মানে মিসম্যানেজমেন্ট হয়ে গেল না? তো আন্তর্জাতিক এই টোটাল পোস্টাল চিঠি আদান প্রদান যেন অ্যাকচুয়ালি সঠিকভাবে এবং একটা স্ট্যান্ডার্ড মেনে হয়। আপনি ইন্টারন্যাশনাল একটা পোস্ট কার্ড থাকবে, আপনি মেরে দিবেন, এক পোস্ট কার্ড আপনাকে আমেরিকায় নিয়ে যাবে। এ সিঙ্গেল পোস্টাল টেরিটরি, এইটা হচ্ছে তার মূল দর্শন। এইটা নিয়ে অ্যাকচুয়ালি তারা একত্রিত হয় 1874 সালে সুইজারল্যান্ডের বার্নে। এখানে এদের সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্নে। এবং এইটাদের চুক্তি করার পরে তারা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠা করে। আন্তর্জাতিক পোস্টালের যে নীতি এইগুলা করে। এই যে এখন আপনারা দেখেন না যে ভাই, এই যখন আপনি একটা কুরিয়ার পাঠান, সেই কুরিয়ারে আপনি লাইভ ট্র্যাকিং করতে পারেন ওইটা কোথায় আছে, কোথা থেকে কোথায় আছে। এই যে সিস্টেম, এই কনসেপ্ট, এই সিস্টেম ডেভেলপমেন্টের পেছনে এরা কাজ করছে। আপনাদের এরা তো বিভিন্ন প্রতিষ্ঠান তো এটার ইউজার, বাট এই কনসেপ্ট আনা এবং এই কনসেপ্টকে ইউনিভার্সালি পৃথিবীর সবাইকে দিয়ে দেওয়া, এই কার্যক্রম ইয়ে করা আর কি। এই এবং বিভিন্ন ধরনের পোস্টাল কোনো সমস্যা যদি হয় উন্নয়নের ক্ষেত্রে, এদেরকে নীতি নির্ধারণে সহযোগিতা করে, এই সমস্ত কাজ এটা আর কি করে। বিশ্বকে একটা সার্বজনীন ডাক ব্যবস্থায় আনা এদের প্রধান টার্গেট আর কি। তো আমরা কয়টা প্রতিষ্ঠান নিয়ে কথা বললাম আজকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আরও অনেকগুলো নিয়ে কথা বলতে চাইছিলাম ভাই, এই নোট পেপারে মানে এটা করতে আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে।
আবার প্রচুর মাছ, চোখের মধ্যে প্রচুর ঘুম হয়ে আছে, যে ঘুম মানে এটা নিয়ে কাল থেকে আছি। তো এটা আরো মানে এটা আসলে আপনাকে এদেরকে ইন ডিটেলস দিতে হবে, তো এটা একটু একটু ডাইরেক্ট ডাইজেস্টে যাওয়ার দরকার নাই। জাতিসংঘেরও ওইটা আপনি শুধু রিডিং পড়বেন, যে শিটটা দেওয়া হয়েছে জাতিসংঘের লেকচারের, অবশ্যই অবশ্যই লেকচার নোটটা রিডিং পড়বেন। ভাই বিলিভ ইট অর নট, রিটেনে মারাত্মক কাজ করবে, এটা রিটেনে মারাত্মক কাজ করবে এই নোটসগুলো। এবং আপনি বিভিন্ন সমস্যা আইডেন্টিফাই করে ওই সমস্যার আসলে ওই সমস্যার সমাধানের এজেন্সি কারা, সেই এজেন্সি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারবেন। ডাইরেক্ট মুখস্থ আপনাকে কিছু করতে হবে, কিন্তু আপনাকে ওই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি জানা দরকার। আপনি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কত সালে কত সদর দপ্তর কোথায় জানলেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কাজটা করে কি, এটাও আপনার জানা থাকা দরকার। কেন বা এটা প্রয়োজন হলো, এটা আপনাকে খুব খুব জানা থাকা দরকার। মাহমুদ রানা কথা বলেন তো, কি বলতে চান? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুই একটা প্রশ্ন ছিল, প্রশ্ন না, দুই একটা হচ্ছে চাওয়া ছিল, আচ্ছা, তার মধ্যে রানা, অন্যতম আপনাকে একটা। আমি আগে আপনার কোশ্চেন নেওয়ার আগে বা আপনার কথা শোনার আগে বলি, ধরুন আজকে ক্লাসে আপনাদের সাথে একটু মানে রাগ করে ফেলছি, এটাকে কেউ পার্সোনালি নেবেন না। আমি আসলে আপনাদেরকে খুবই মানে আপনাদেরকে ওন করি দেখে এই কথাটা বলেছি আর কি। ঠিক আছে, জি বলেন ভাই, রানা। আমরাও আপনাকে অন করি এবং আমরা চাই আপনি আমাদের ছোটখাটো ভুলগুলো শুধরায় দেন, যেন আমরা ক্যাডার সার্ভিসে পারফেক্ট একজন ক্যাডার হয়ে যেতে পারি, এটা আমরা চাই। রাইট। তো প্রথমত একটা প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো সংগঠনে দেখা যায় যে প্রতিষ্ঠা সালটা কার্যকর সালকে প্রতিষ্ঠা সাল হিসেবে নিচ্ছে, আবার হুম অনেক সংগঠনের হুম স্বাক্ষর সালটাকে প্রতিষ্ঠা সাল হিসেবে হুম নিচ্ছে। হুম এটার কি কোনো স্পেসিফিক রুল? এইটা নিয়ে ভাই আমি বলবো যে আপনারা এইটা নিয়ে যদি কোনো দ্বিমত তৈরি হয়, এই সাল নিয়ে যদি কোশ্চেন আসে, এটা স্কিপ করে যাবেন, কেন পিএসসি কোনটা নিবে এটা আমরা জানি না। এর আগে ইভেন এইরকম হয়েছে একবার যে ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ে কোনো একটা বিসিএস এ তৈরি হয়েছে, যে তারা বলছে। তো যেমন আজকেই কিন্তু আমরা এই দেখলাম যে 1967 সালে হয়েছে, বাট কার্যকর হয়েছে 70 সালে। তো 70 সালকে প্রতিষ্ঠার সাল ধরতেছে। সাধারণত যদি এইরকম হয়, আমার বক্তব্য হচ্ছে একটা কনভেনশন হয়েছে, কনভেনশন স্বাক্ষরিত হয়েছে, বাট ওই কনভেনশনটা ডাইরেক্ট ওই অর্গানাইজেশন প্রতিষ্ঠা করে নাই, বাট ওই কনভেনশনের উপর বেস করে অর্গানাইজেশনটা তৈরি হয়েছে ওই সালে গিয়ে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা জি হচ্ছে ভাইয়া। ওই কার্যকরেরটাকেই আমরা মূলত হচ্ছে প্রতিষ্ঠার সাল ধরব। এই জি ভাইয়া, বুঝতে পারছি। হুম আর এই যে আরেকটা এইটা বিষয় দেখেন, ছিল এইটা ভাইয়া। দেখেন, এই যে ধরেন এইটা নিয়ে আপনার এই যে এই এই উইপো নিয়ে 1967 সালে সুইজারল্যান্ডের স্টকহোম কনভেনশনের মাধ্যমে, এই স্টকহোম কনভেনশনের বলা হয়েছিল এরকম একটা প্রতিষ্ঠান আমাদের লাগবে, বাট এইটার মাধ্যমে কিন্তু আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন তৈরি হবে, এটা ডাইরেক্ট নামকরণ টরণ হয় নাই। বাট 70 সালে গিয়ে অ্যাকচুয়ালি ওই যখন কার্যকর হয়েছে তখন এইটা নাম দিয়ে আত্মপ্রকাশ করছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে 70 সাল বলবো আর কি। বলেন রানা, আর কি বলতে চান? জি ভাইয়া, আর আর বলতে চাচ্ছিলাম, আপনি ভোকাবুলারির কথা বলছিলেন, হুম আমাদের হচ্ছে কিছু হুম হুম ভোকাবুলারি 100-200টার মতো দিতে চেয়েছিলেন। এই বিষয়টা একটু নিয়ে যদি অনুগ্রহ করে ভাবতেন। ওকে। আর একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি এই ক্লাসের যে পিডিএফ গুলো থাকে, আমার মনে হয় মানে এই বিষয়টাও ভেবে দেখতে পারেন যে পিডিএফটা যদি আপনি ক্লাস রুটিনের সঙ্গে যে ইমেলটা দেন, ওটাতে যদি এই পিডিএফটা এটা আমরা হাতে পেতাম। রেডি থাকে না ভাই, রেডি হয় না। ও মানে আচ্ছা আচ্ছা, এটা রেডি রেডি না হয় না। থাকলে তো করার কিছু আজকে নাই, দশ মানে এটা মিনিট লেট করলাম ধরেন, এই ওয়ার্ড থেকে পিডিএফ জেনারেট করে আপলোড গুগল ড্রাইভে দিয়ে দেন, এইটা এই আইপ্যাডে আনতে এই টোটাল টাইমের জন্য আমি এটা হয় না ভাই। মানে রেডি থাকলে দেওয়া যায়, রেডি মানে ভাইয়া, এটা হাতে থাকলে দেখা যায় একটু রিলেটেড, রাইট, মানে একটু রিলেভেন্ট ধারণা ফিল তৈরি হয়ে হয় যায়, এবং রাইট জি রাইট। জি জি, এই কারণে। জি ভাই, এই কয়েকটাই বিষয় ওকে ছিল, রানা, ধন্যবাদ ভাইয়া। ওকে। কথা বলেন হচ্ছে জেনন রেডন, কথা বলেন। হিলিয়াম, নিয়ন, আসসালামু আর্গন, আলাইকুম ভাইয়া। ক্রিপ্টন, জেনন, রেডন মুখস্থ ভাই আমার করছিলাম একটা ছোটবেলায়। মানে বলেন ভাই।
ভাইয়া আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা কি প্রথম না যেগুলো জিকের জন্য লেকচার শিট দেওয়া হচ্ছে আর কি, হুম। সেসব ক্ষেত্রে কি জিকের আপনার লেকচারের উপর বেশি ইম্পর্টেন্স দিব নাকি ডাইজেস্টের প্রতি বেশি আগে ইম্পর্টেন্স লেকচার দিব? পড়ে নিতে হবে। লেকচারের জিনিসটা বুঝলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, বাট আপনি লেকচার দাগায় দাগায় পড়ে প্রিপারেশন নেবেন, ব্যাপারটা এরকম না। লেকচার থেকে আপনি টোটাল আপনার জি ধরেন জি। সেলফ ডেভেলপমেন্টটা হবে ডাইজেস্টে যা পড়বেন, এবং ডাইজেস্টে যখন পড়বেন তখন লেকচারের যে পিকচারটা আপনি দেখছেন ওই বিষয়টা সম্পর্কে, যেগুলোতে এরকম বিস্তারিত যে লেকচারগুলো দিচ্ছি, লেকচারের যে পিকচারটা দেখছেন, যখন ধরেন আপনি আইএলও পড়বেন, আইএলও পড়তে গিয়ে আপনার এই জিনিসটা মাথায় চলে আসতে হবে যে আইএলও জিনিসটা এই, বুঝতে পারছেন? এটা হচ্ছে জি আপনার ভাইয়া। মেইন ইনস্ট্রুমেন্ট জি না, ভাইয়া, এটা আপনার ধন্যবাদ। মেইন সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট। আমরা আচ্ছা আচ্ছা। ডাইজেস্টে বেশি ফোকাস করব, ডাইজেস্টে খুব, এবং ডাইজেস্ট কিন্তু শুধু আমরা ডাইরেক্ট মুখস্থ করব না, ডাইজেস্টের অনেক ব্যাপার আছে, কিন্তু যেভাবে আমরা পড়তেছি এইভাবে পড়বো আর কি। আবির বলেন তো, আবির। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে, ভাই আমি এবার প্রথম পরীক্ষা দিব হুম 47। হুম কিন্তু ভাই আমার কথা হচ্ছে, আমি যে লাইভ এমসিকিউ তে পরীক্ষা দেই প্রতি শুক্রবার, হুম। কিন্তু হয় হয়েছে ভাই আমি মানে দেখা যাচ্ছে যে আমি ইংরেজিতে কোনোভাবেই ভালো করতে পারতেছি না, মানে বিশেষ করে গ্রামার অংশে। কত এই জন্য পাচ্ছেন? মানে ভাই আমি তো 35 এর ভিতরে দেখা যাচ্ছে ওই লিটারেচার কিছুদিন যাবত পড়ছি, ওটাকে 10 পাচ্ছি, কিন্তু গ্রামারে পাচ্ছি 6, 7, 8 এরকম। এই 10 আর 16, 20, 70, 20-এর কাছাকাছি, ভালো মার্ক তো। সব মিলায় কত মার্ক পান? না না ভাই, এখানে ঘটছে হচ্ছে কি, সব আমার ওই যে মিলায় কত মাইনাস পান? মাইনাস হয়ে যাচ্ছে সব মিলে 12, 13 এরকম না না, মানে। আরে মাইনাস হচ্ছে তো, এটা তো মাইনাসের কথা পরে বলতেছি, মানে ওভারঅল লাইভ এমসিকিউর মার্ক কত পান? ওভারঅল ভাই এই 5 মার্কের খুব কাছাকাছি থাকে আর কি, তাহলে 100। ভালোই করতেছেন। শুনেন ভাই, আপনার আপনি নতুন যা যা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের ভেতরে আপনি হচ্ছে আপনি গুরুত্ব দিবেন হচ্ছে ওই যে শব্দের পার্টস অফ স্পিচ, ফ্রেজের, এটা কোন ফ্রেজের পার্টস অফ স্পিচ, জিরান পার্টিসিপল, তারপরে রাইট ফর্মস অফ ভার্ব, এই সমস্ত জিনিসগুলোতে আপনি বেশি ফোকাস করবেন, বেশি ফোকাস করবেন। এটা ডাইজেস্ট থেকেই পড়েন, বারবার রুলসগুলো দেখবেন এবং রুলসগুলো অনুযায়ী কিছু রেলিভেন্ট প্র্যাকটিস করবেন। ডাইজেস্টে প্র্যাকটিস করার সুযোগ কম, তবে আপনি এইটার কিছু জিনিস প্র্যাকটিস করবেন পরীক্ষা দিতে গিয়ে, বা নতুন একটা জিনিস শিখলেন ওইটা এসে ডাইজেস্টের ওই জায়গায় লিখে রাখবেন, এবং এটা প্রত্যেক দিনই একটা বার ওইটার উপর দিয়ে যাবেন। এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে লিটারেচারে আপনি আপনার ইফোর্টের পরিমাণ আরও বাড়াবেন। গ্রামারকে ব্যাকআপ দিতে হবে লিটারেচারে, আর যা জানেন না তাহা দাগাবেন না, যাহা জানেন না তাহা দাগাবেন না। আপনি যদি 20টা দাগান 2টা ভুল যায়, ইটস ওকে, কিন্তু 20টা দাগায় মার্ক 8-এ চলে, মানে 10-12-তে চলে আসছে, দেন আপনি অন্যায় করতেছেন। তো আপনার টার্গেট হচ্ছে ওই নেগেটিভ কমিয়ে আনা, এবং গ্রামারের যে মৌলিক জায়গাগুলো আছে এইগুলাতে কিছু ওয়ার্ড নিয়ে আসবে, ওয়ার্ড নিয়ে এগুলো আপনি একটু কনসাস থাকবেন আর কি। সব মিলায় গ্রামারে আপনি খুব টপ করে ফেলবেন এটা আমি বিশ্বাস করি না, তবে আপনি এই যতটুকু পারা যায় আর দিবেন। গ্রামারের অবস্থা আমারও খুব খারাপ ছিল, আমি লিটারেচার দিয়ে কাভার দিছিলাম ভাই। তো আবির, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, নেগেটিভ ভাই জিনিসটাকে কমাতে হবে। আরেকজনের সাথে কথা বলি, শান্ত কথা বলেন। বুশরা বিনতে ফারুক, আপনি মিউট হয়ে গেছেন। জি ভাই, মানে এই যে আমাদের আন্তর্জাতিক যে সংস্থাগুলা, হুম মানে হুম অর্থনৈতিক বা রাজনৈতিক, এগুলার যে রিসেন্ট টাইমে যে বৈঠকগুলা হয়েছে, হুম। তো সেগুলার প্রতি লাগবে আমরা না, কতটা লাগবে ফোকাস না, করব? লাগবে না, দরকার আচ্ছা, নেই। ধন্যবাদ। আহ, আরেকজনের সাথে কথা বলি, লাস্ট আরেকজনের সাথে কথা বলি হচ্ছে মাশরুফা খাতুন, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই। ভাইয়া আমি আপনার একদম প্রথম কম্বাইন্ড ব্যাচের স্টুডেন্ট। বাহ। 47-এর জন্যই প্রথম থেকে প্রিপারেশন ছিল। তো ভাইয়া আমার মানে আপনি প্রথম থেকে যেভাবে হচ্ছে রিটেনের জন্য বড় বড় মানে নোট দিতেন বা যেটাই হুম দিতেন, আমি প্রথম থেকে ওইভাবেই মানে অত হুম। গুরুত্বের সাথে না হলেও রিডিং করতাম, রাইট, সবগুলাই হ্যাঁ, প্রিন্ট করে রিডিং রিডিং করলেই চলবে, করতাম। হ্যাঁ। জি ভাইয়া, তো ওই প্রিলির ওই রকম মানে
ওইভাবে যে ডাইজেস্ট ভিত্তিক পড়া পড়ছি, ডাইজেস্ট ভিত্তিক, কিন্তু ওই ডিটেলসেও পড়ছি। কিন্তু এই মুহূর্তে আসে ভাইয়া আমি যখন পড়তে যাচ্ছি মানে ডাইজেস্ট কেন্দ্রিক, হুম। তো আমার নেগেটিভটা ভাইয়া কমতেছে না। মানে আমি বুঝতেছি না যে আগে আমি যেগুলা পড়ছি ওইগুলা আগে একবার দেখবো, না দিয়ে না না শুধু না ডাইজেস্ট আপনি করে যেগুলো পড়ে পড়বো। ফেলছেন ওইগুলো পড়েই ফেলছেন। আপনি একটা কাজ করতে পারেন, যে আপনার কাছে ওইগুলো সব প্রিন্ট করা আছে তাই না? জি ভাইয়া। ধরেন আপনি ডাইজেস্টে গিয়ে, আপনি যখন ডাইজেস্টে গিয়ে ধরেন আপনি পড়তেছেন হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ধরেন, তাহলে চুক্তির ওই ম্যাটেরিয়ালসগুলো আপনি জাস্ট আওলায়া যাবেন আর কি। আওলায়া যাবেন বলতে আপনি হচ্ছে সর্বোচ্চ আগের ম্যাটেরিয়ালসগুলোতে আপনি 20 থেকে 25 মিনিট টাইম দিবেন। তাহলে আপনার আগে যেহেতু রিডিং পড়া আছে, তাহলে ওইটার যে ভাবটা, ওই ভাবটা আপনার মধ্যে ব্যাক আসবে। কেননা রিডিং পড়ছেন, প্রিন্ট করে পড়ছেন, তো দাগ টাগ দিছেন কিছু, তো সেইগুলা দেখে আপনার ব্রেইন ওইগুলাকে ধরে ফেলবে। এরপরে আপনি ডাইজেস্টেই ফোকাস করবেন, এবং ডাইজেস্টের পরে আপনি কিছু প্র্যাকটিস এক্সাম দিবেন। প্র্যাকটিস এক্সাম যেগুলো আমি দিতে বলি আর কি, প্র্যাকটিস এক্সাম দিবেন। এইটাই আপনার প্রিপারেশন। এবং এরপরে যখন আপনি আবার ওভারভিউ দিতে আসবেন, তখন ডাইজেস্টের উপর বেস করে ওভারভিউ দেবেন। আপনাদেরকে আরও একটা বলছি যে প্র্যাকটিস করতে কোশ্চেন থেকে। এই কোশ্চেনের জন্য আপনাদেরকে আমি বলেছি MP3-র কোশ্চেনগুলো দেখতে পারেন, অথবা আরেকটা ছেলে আমাকে পাঠিয়েছিল, সেটা হচ্ছে ক্র্যাক কোশ্চেন। ক্র্যাক ক্র্যাক জি বোধহয় ভাইয়া। ক্র্যাক কোশ্চেন আর কি। ক্র্যাক হচ্ছে পাবলিকেশন, বইটা হচ্ছে কোশ্চেন, ক্র্যাক কোশ্চেন টাইপের আর কি। ওইখান থেকেও দেখতে পারেন, একই অধ্যায় 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 অনুযায়ী কোশ্চেনগুলো সলভ করতে পারেন। এই এই প্রস্তুতি। বাট জি অত ভাই, এভাবে বেশি, পড়তে গিয়ে দেখা অত দেখা বেশি ইয়ে গেল করতে যে না। হচ্ছে সময় যাচ্ছে, মানে হচ্ছে ধৈর্য থাকছে না। একটা বই শেষ করতে গিয়ে দেখা গেল যে পরে পরীক্ষা, মানে বইটা শেষ করলাম ঠিক আছে, ডাইজেস্ট থেকে পড়লাম, ইয়া থেকে পড়লাম, কিন্তু যে পরীক্ষা দিব, দিয়ে পরীক্ষাটা দিলাম, পরীক্ষা দিলাম, হুম। কিন্তু পরীক্ষার পরে যে কোশ্চিনটা অ্যানালাইজ করব, মানে কি ভুল করলাম, মানে সেই পর্যন্ত ধৈর্য আর রাখতে পারি না। মানে ওটাতেই মনে হয় যে এই 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 সময় চলে এই এই যাচ্ছে না, জাস্ট কেমন হয়ে এইটুকু যাচ্ছে। এইটুকু করেন, এই এই কঠিন কাজটা করেন, এটাই আপনার পরীক্ষা। জি ভাইয়া, যেমন গতকালকে পরীক্ষা দিলাম ভাইয়া, শুক্রবারের যেটা, তো হুম। ওখানে কাটমার্ক ছিল 108 মেবি। হুম। আমার কাটমার্ক আসে নাই, 105 আসছে, কিন্তু আমার 30টা নেগেটিভ হয়েছে। মানে না না নেগেটিভ এটা আমি এটা এটা 30-এর এটা এটা নিচে এটা করতে এটা পারতেছি না এটাকে ভাইয়া। আপনি আরেকটু ধরেন, আপনার আপনি যখন পরীক্ষা দিবেন না, নেক্সট যে পরীক্ষাটা আপনি দিবেন, আপনার জি ভাইয়া। ধরেন আগামী টোটাল 5টা পরীক্ষা শুরু করার টাইমে আপনার মনের মধ্যে একটা, পরীক্ষা শুরুর আগে একটু মানসিকভাবে নিজেকে ইয়ে করে দিবেন যে এই পরীক্ষার মেইন উদ্দেশ্য নেগেটিভ কমিয়ে আনা। এইটা নিজের ব্রেনকে ভালো মতন সিগন্যাল দিয়ে নেবেন যে আমি যে পরীক্ষাটা এখন দিতে যাচ্ছি, এই পরীক্ষার প্রধান টার্গেট আমার নেগেটিভকে কমিয়ে আনা। এবং পুরা পরীক্ষার টাইম জুড়ে আপনার ওই জিনিসটা মাথার মধ্যে যেন থাকে, তাহলে আপনি। জি ভাইয়া, আমি এটা চেষ্টা করতেছি, কিন্তু মনে হচ্ছে কি ভাইয়া যে আমি তো এই জিনিসটা পড়ছিলাম, এটাই মানে মনে হচ্ছে না যে না আমি তো এটা এ- পড়ছি, এ- মানে এটা আমি জানি, হুম 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 এরকম করেই আমার মানে এরকম নেগেটিভ হয়ে এরকম যাচ্ছে করে বেশি, হবে, মানে। এরকম করে হবে, বাট এর মধ্যে 30টা হওয়ার কথা না। 30টা যেহেতু ভুল হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনি আরো কিছু জিনিসকে উলটপালট করে ফেলতেছেন। এটা করবেন না ভাই। এই আপনাকে বলছি তো 20টা ভুল আপনার হবেই। 20টা ভুল কেন হবে? আপনি জি তো আন্দাজে দিবেন দেখে 20টা ভুল হবে তা না। ওই 20টা, 200টার মধ্যে 20টা মানে 10% কোশ্চেন কিন্তু। এরকম এটা খুবই, এটা হবেই যে আপনার একটা জি কোশ্চেন ভাইয়া। দেখে আপনার আগের বিভিন্ন ইনফরমেশন পড়ছেন, আপনার কাছে মনে হবে এইটা, এবং এটার জন্য আপনার কাছে তখন যুক্তিও থাকবে। ওইভাবে যদি দাগান সেটা 20টার বেশি যাবে না। কিন্তু আপনার যেহেতু 30টাতে চলে যাচ্ছে, তার মানে আপনি আরও কিছু আপনার ফিলিংস আছে, যে ফিলিংসটাকে আপনি জি ভাইয়া। নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। ওই ফিলিংসটুকু নিয়ন্ত্রিত হয়ে যাবে। শুধু পরীক্ষার আগে আপনার মাথার মধ্যে যেন এইটা থাকে যে আমি নেগেটিভ মার্ক কমিয়ে আনবো। ঠিক আছে মাশরুফা? জি। ভালো জি মতন ভাইয়া, পড়েন ভাই, ধন্যবাদ। বেস্ট অফ লাক। ও সবাই, অনেকেই হ্যান্ড রেজ করে আছেন, সবাই জন্য আমি শেষ ব্যাপার বলি যে ভাই, বিসিএস এর এই জার্নিটা, পড়ালেখা যখন একটা জিনিস নতুন জানবেন তখন ওইটা একটু আনন্দ লাগবে। বাট যখন আপনার ইন্ডের কাজ হবে, আপনার ইন্ডের যখন কাজ হবে, এই কাজটা প্যারাদায়ক ভাই। বাট আবার বলতেছি, এই যত প্যারা আপনার এই টোটাল জার্নিতে হবে, বাট রিওয়ার্ডটা যে যখন আপনি পাবেন, এই রিওয়ার্ডের ফিলিংস অন্যরকম। এই রিওয়ার্ডের ধরেন আপনার মনে হবে যে আরও এক জন্ম নিয়ে এরকম করা উচিত। কেননা মানুষের জন্য আপনি নানাভাবে কাজ করতে পারবেন, নানাভাবে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন, কিন্তু সিভিল সার্ভিসের ভেতরে এসে যখন আপনি মানুষের জন্য কাজ করবেন, এই ফিলিংসটা অন্যরকম। এই ফিলিংসটা অন্যরকম। কেননা আপনি ধরেন আপনার ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে আপনাকে একটা কাজ করতে বলছে,
এবং আপনি সেই কাজটা হচ্ছে মূলত এক জনবান্ধব কাজ, এবং ওই কাজটা করার যে আপনি আসলেই আপনি ওইটা কাউকে দিয়ে করাচ্ছেন না, আপনি একবারে নিজে থেকে দেখে কাজটা করতেছেন, এই ফিলিংস অন্যরকম ভাই, এই ফিলিংস অন্যরকম। এবং যে কোনো জিনিসেরই, আমরা তো হিউম্যান বিংস, ধরেন আমরা একবার অলিয়া উলিয়া লেভেলের কেউ না, সোশ্যালি বা সামাজিক রিকগনিশন আমাদের খুব দরকার। সো আপনার কাজটা সামাজিক একটা মর্যাদা পাবে, এবং শুধু সামাজিক মর্যাদার জন্যই আপনি কাজ করবেন তা না, প্রত্যেকটা সার্ভিস ভালো, প্রত্যেকটা সার্ভিসই অ্যাকচুয়ালি আপনি ওয়ার্ল্ডের জন্য করতেছেন, বাট এইখানে যে ডাইরেক্ট এঙ্গেজমেন্টের যে সুযোগ আসবে, এই সুযোগ অন্যরকম ভাই, এই সুযোগ। বাট পৃথিবীতে আমি এইরকম কোনো মানুষ দেখি নাই, ধরেন যে বুয়েটে পড়ে সে বলবে না আরে প্যারা এইখানে, যে কুয়েটে বলবে সে এইখানে প্যারা, যে ঢাকা ভার্সিটি পড়ে এইখানে প্যারা, যে সরকারি চাকরি করে এইখানে প্যারা, যে ক্যাডার সার্ভিসে চাকরি করে এইখানে প্যারা, যে ব্যাংকে চাকরি করে এইখানে প্যারা। ভালোটার কথা কেউ তেমন ফোকাস করে না, বাট কেউ চাকরি ছাড়ে না কিন্তু, দুই একজন এক্সেপশনাল এক্সাম্পল ছাড়া। সো খারাপ মানে নেগেটিভ কথা অনেকেই বলবে ভাই, অনেকেই বলবে, বাট আমি বিলিভ করি যে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে, না একজন কোন কলেজ থেকে পড়ছে, না কোন ইউনিভার্সিটি থেকে পড়ছে, নাকি সে ধরেন আমেরিকা থেকে পড়ে আসছে, এইগুলা না শুধুমাত্র পরীক্ষা অ্যাটেন্ড করার যোগ্যতাটাকে আইডেন্টিফাই করে, শুধু অ্যাটেন্ড করার, যে আপনি এই পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড, বাট পরীক্ষায় আপনি কোয়ালিফাইড হবেন কি না এটা টোটালি ডিপেন্ড করে আপনার এফোর্টের উপর। সো অনেকেই এরকম মনে করে আমি তো অমুক জায়গা থেকে আসছি, গতকালকে আমার একটা ছোটো ভাইয়ের সাথে দেখা হয়েছে, সে প্রবাবলি আমাদের এই ক্লাসেও আছে, ঢাকাতে গিয়েছিলাম গতকাল, তার সাথে আমার ধরেন গতকাল দুপুরের দিকে দেখা হয়েছে, এবং সে পরিচয় দেওয়ার সময় সে তার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো পড়ে আসছে, এই টাইপের জিনিসটাই করছে। ছেলেটাকে আমার খুবই ভালো লাগছে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিটাকে সে আগে ফোকাস করে রাখছে, এটা আমার খুবই খারাপ লেগেছে। আপনি যেখান থেকেই আসেন না কেন ভাই, যেখান থেকেই আসেন, হোয়াট এভার ইউর ব্যাকগ্রাউন্ড ইজ, ইউ আর এ জেম। আপনার দিয়ে কত কিছু করা সম্ভব এটা আপনি চিন্তাও করতে পারেন না। তো মানসিকভাবে এটা, সারা দিন লাইব্রেরিতে বসে আছেন, সব সময় লাইব্রেরিতে বসে আছেন, তবে আপনার এই জায়গাটা না হচ্ছে না, খালি নেগেটিভ দিচ্ছেন, আমার তো হবে না, আমার তো হবে না, বন্ধু বান্ধবের সাথে বলতেছেন। নেগেটিভ কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে ভাই, নেগেটিভ কথা আপনি বলবেন না, নেগেটিভ কথা আপনি কোনোভাবে বলবেন না, নেগেটিভ কথা কোনোভাবে বলবেন না আপনি, আই রিপিট, নেগেটিভ কথা আপনি কোনোভাবে বলবেন না। এইটা ভাই আপনার ব্রেইনটাকে কিন্তু ছোট করে ফেলে, একবার ব্রেইনটাকে ছোট করে ফেলে কিন্তু ভাই। সো লেগে থাকতে হবে সাহসের সাথে, আনন্দ নিয়ে লেগে থাকতে হবে, এবং যেতদিন টাইম আছে ভাই অনেক কিছু করে ফেলা সম্ভব, অনেক কিছু করে ফেলা সম্ভব, জাস্ট লেগে থাকেন ভাই। এবং আমি বিশ্বাস করি ভাই রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে, এবং রেজাল্ট আসবে কেন, প্রিলিমিনারি তো প্রস্তুতি নিচ্ছেন আমার সাথে, প্রিলি পাস করলে যে আপনি কি করবেন, আপনি সাহিত্যের ক্লাস তো আপনি করছেন, গতকালকে যে বাংলা বাংলা 46তম বিসিএসের বাংলা কোশ্চেনটা দেখেন, বাংলা কোশ্চেনের নিচে 5টা কোশ্চেন আসছে, 530 মার্ক, 100-তে 30 মার্ক সাহিত্যের, 5টা কোশ্চেন দেখেন, আপনি তো আমার লেকচার দেখছেন, 5টা কোশ্চেন দেখেন আপনি কোন মানের লিখতে পারবেন, 5টা কোশ্চেন দেখেন, প্রিলি প্রস্তুতিতে এখন কোশ্চেন দিলে আপনি কি লিখতে পারেন, ওই 5টা কোশ্চেন দেখেন। আসছে চর্যাপদ, আসছে হচ্ছে আপনার এই কি বলে এটা আপনার এই লোকসাহিত্য, আরও কি কি যেন 5টা কোশ্চেন আছে দেখেন আর কি। যদিও আপনাদেরকে আমি ইয়ের লেকচারটা দিই নাই, ওডিসি ব্যাচের সাথে হয়েছে এই কি বলে এটা, ওইটা রেকর্ডেড আজকেই দিয়ে দিব আপনাদের, ওই তাহলে দেখে নেবেন, ওই যে কি বলে আপনার এই রামরাম বসু, তারপরে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, এই এদেরকে নিয়ে কি যেন এটার নাম ভাই, কলকাতার এটার লেখেন তো একজন, ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে কোশ্চেন আসছে। সো ফোর্ট উইলিয়াম কলেজ ধরেন নেগেটিভলি ওইটা অ্যানালাইসিস করা যায় যে সংস্কৃত ভাষার পণ্ডিতদেরকে দিয়ে বাংলা ভাষায় বিস্তার করার ট্রাই করা হয়েছে, বিস্তার করার ট্রাই করা, বাট বাংলা ভাষার বিস্তার করা হয়েছে, বাংলা ভাষার বিস্তার করা হয়েছে, মানে বাংলা ভাষা নিয়ে প্রথম গ্রন্থ, মানে বাঙালি দিয়ে তৈরি বাংলা লিপিতে লেখা গ্রন্থ, এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা কথিত, এই টাইপের নানান কিছু, এটা আপনাদের দিয়ে দিব না।
তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন। কোশ্চেনগুলো দেখেন ভাই, এখনই গুগলে পেয়ে যাবেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন, আপনারা দেখে ফেলেন। 100 মার্কের বাংলার যেটা, আবার আগামীকালকে বোধহয় 200 মার্কের বাংলা হবে। কোশ্চেন দেখেন। সবাই ভালো থাকবেন,